মেইন মেমোরি প্রোটেক্টিভ এরিয়াতে প্লেস করা হয়। কেন প্রোটেক্টিভ এরিয়াতে প্লেস করা হয়? বিকজ আমি যদি অপারেটিং সিস্টেমের কোডের কোনো অ্যাক্সেস আমার ইউজারকে দেই বা অন্য কোনো প্রসেসকে দিয়ে দেই, তাহলে দ্যাট প্রসেস মাইট ট্রাই টু চেঞ্জ দ্য কোড অফ দ্য অপারেটিং সিস্টেম, might try to change the functions and outcomes of certain functions of the operating system, which may lead to a complete failure of the whole system. So আমার এইটা প্রিভেন্ট করার জন্য, সো দ্যাট আমার কোনোভাবে অপারেটিং সিস্টেমের কোডে ওদের কোনো প্রিভিলেজ না থাকে বা কোনো অ্যাক্সেস বা আপনার রাইটিং বা রিডিং অ্যাক্সেস না থাকে, এটা আমি অ্যাভয়েড করার জন্য আমরা ইউজুয়ালি একটা অপারেটিং সিস্টেমটাকে একটা প্রোটেক্টিভ মেমোরি স্পেসে নিয়ে চলে যাই, নিয়ে আমি ওখানে রেখে ওইখান থেকে আমি ওই ফাংশনগুলো এক্সিকিউট করতে পারি। এখন এই যে প্রোটেক্টিভ মেমোরি স্পেসে নিয়ে চলে যাচ্ছে, হোয়াট ইফ আমার কোনো একটা সিস্টেম কল ইউজ করার আগে, সিস্টেম কল কি ছিল? অপারেটিং সিস্টেমের ফাংশনস গুলোকে আমরা বা প্রিভিলেজ যে ফাংশন গুলো আছে আমরা ওগুলোকে বলি হলো সিস্টেম কল। তো ধরেন আপনি একটা গেম খেলতেছেন, ওই গেমে আপনার হঠাৎ করে ওপেন সিস্টেম কলটা এক্সিকিউট করা লাগবে। আপনি একটা ফাইল ওপেন করতে চাচ্ছেন, এই ওপেনটা হলো আপনার একটা সিস্টেম কল। আপনি গেমের ভিতরে গেম খেলার টাইমে যে ইউজার একটা প্রসেস, একটা গেম চলতেছে, চলার টাইম হঠাৎ করে গেমে আপনার ওপেন সিস্টেম কলটাকে এক্সিকিউট করা লাগবে। এখন ওপেনটা হলো আপনার একটা সিস্টেম কল, ইটস আ ফাংশন অফ দ্য অপারেটিং সিস্টেম। তাহলে আমরা এটাকে এক্সিকিউট করতে গেলে তো অপারেটিং সিস্টেমের কোডে যাওয়া লাগবে। কিন্তু এখন এই টাইমে আমি যদি ইউজারকে অপারেটিং সিস্টেমের কোডে নিয়ে চলে যাই, তাহলে আমাদের তো প্রবলেম হয়ে যাবে যে প্রোটেক্টিভ এরিয়াতে ও অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, প্লাস ও প্রোটেক্টিভ এরিয়া কোডটা তাহলে ওভাবে চেঞ্জ করে দিতে পারে। তাহলে এই অ্যাক্সেসটাকে রিভোক করার জন্য বা এই অ্যাক্সেসটাকে আমি থামানোর জন্য আমরা ইউজুয়ালি একটা ডুয়াল মোড অপারেশন বা ডুয়াল মোড মেথড ইউজ করি। যে আমার দুই ধরনের ইউজার থাকবে, একটা হলো নর্মাল বেসিক ইউজার, আরেকটা হবে আমাদের কার্নেল ইউজার। বা আমাদের একটা বেসিক মোড থাকবে ইউজার, আর একটা বেসিক মোড থাকবে হলো কার্নেল। আমি যখন ইউজারের কোনো ফাংশন এক্সিকিউট করব বা লাইন ইনস্ট্রাকশন এক্সিকিউট করব, যেটা আপনার যে প্রোগ্রাম গেমের লাইনগুলো, তখন আমি ইউজার মোডেই থাকবো। আমি নর্মাল যখন গেমের লাইন এক্সিকিউট করতেছি বা গেমের ফাংশন এক্সিকিউট করতেছি, তখন আমি ইউজার মোডে আছি। দ্য মোমেন্ট আই ওয়ান্ট টু ইউজ আ ফাংশন অফ দ্য অপারেটিং সিস্টেম, আমাকে এই মোডটাকে ইউজার মোড থেকে সুইচ করে কার্নেল মোডে নিয়ে চলে যাবে। আর ওয়ান্স উই সুইচ ফ্রম ইউজার মোড টু কার্নেল মোডে যাওয়ার পরে আই হ্যাভ টু মেক শিওর যে আমার ইউজারের সাইড থেকে কোনো ইনস্ট্রাকশন প্রিভিলেজ যাতে আর না থাকে। ইউজারের যত পারমিশন আছে বা ইউজারের যে অ্যাক্সেসিবিলিটিটা আছে, আমি ওটা রিভোক করে দিব। সো দ্যাট আমি কার্নেল মোডে যখন সুইচ করতেছি, তাহলে আমার কি হচ্ছে, আমার ইউজারের অ্যাক্সেস বা পারমিশনস বা অ্যাক্সেসিবিলিটি এটা আমি রিভোক করে দিচ্ছি। তাহলে যখন কার্নেল মোডে সুইচ করলাম, এইগুলো যেহেতু রিভোক করা হয়ে গেছে, এখন আমি আমার ঠান্ডা মতো অপারেটিং সিস্টেমের কোডে যে ফাংশনটা এক্সিকিউট করার কথা, আমি ওইটা এক্সিকিউট করে আবার আমি ব্যাক করে দিতে পারবো। তাহলে আমার কি হচ্ছে, যখনই আমি মোড সুইচ করতেছি কার্নেল মোডে, ইউজারের সব পারমিশন বা অ্যাক্সেস চলে যাচ্ছে। আমি উইদাউট ওয়ারিং অ্যাবাউট ইউজার অল্টারিং আওয়ার কোড, আমি অপারেটিং সিস্টেমের ফাংশনটাকে এক্সিকিউট করে ফেলতেছি। করে এক্সিকিউশন যখন আমার শেষ হয়ে যাচ্ছে, সিস্টেম কলটা ধরেন ওই যে ওপেন সিস্টেম কলের কাজ শেষ, ফাইলটাকে আমি ওপেন করে দিলাম। ওপেন করে আমি আবার ইউজার মোড থেকে কার্নেল মোডে ব্যাক করব। ব্যাক করে আই ক্যান রিজিউম মাই এক্সিকিউশন অফ দ্য কোড অফ দ্য গেম। আমি যে গেমটা খেলার ট্রাই করতেছি আর কি, ওই গেমের বাকি কোডগুলো আমি এক্সিকিউশনে চলে যেতে পারবো, রিজিউম করতে পারবো। সো আমার এই অপারেটিং, তাহলে আমার সুবিধাটা কি হচ্ছে ডুয়াল মোডে, যে আমি আই ক্যান লিমিট দ্য অ্যাক্সেস অফ ইউজার্স বা অন্যান্য প্রসেসেস, সো দ্যাট দে ক্যান নট see or do anything while a system call or a function of the operating system is being executed. এখন এটা কিভাবে করে, একটা সিঙ্গেল বিটের থ্রুতে করে। এটাকে আমরা ট্র্যাপ মোড বিট বলতে পারি বা মোড বিট বলতে পারি, অ্যাকচুয়ালি মোড বিটই বলে। এই মোড বিটে যদি আমার জিরো থাকে, তখন আমি ওটাকে বলি কার্নেল মোডে আছে। যখন ওয়ান থাকে, তখন ওটা ইউজার মোডে আছে। তাহলে কাজটা কি, যখনই আমি ধরেন নর্মাল প্রসেস এক্সিকিউটেড হচ্ছে, নর্মাল প্রসেসের ইনস্ট্রাকশন, তখন আমার মোড বিটের ভ্যালু থাকবে হলো, মোড বিট থাকবে হলো ওয়ান। যখনই আমার ইউজার প্রসেস বা আপনার অন্যান্য প্রসেস যখনই কোনো একটা সিস্টেম কল কল করবে, ওপেন বলেন, রিড বলেন, রাইট বলেন, এগুলা কল করা মানে কি, আমার অপারেটিং সিস্টেমের হেল্প লাগবে, অপারেটিং সিস্টেমের ফাংশন ইউজ করবো। তখনই আমি মোড বিটটাকে সুইচ করে ওয়ান থেকে জিরোতে কনভার্ট করে ফেলবো। ওয়ান থেকে যেই জিরোতে কনভার্ট করছি, ইউজারের সাইডে সব ইনস্ট্রাকশন প্রিভিলেজ আমি রিভোক করে রাখলাম ধরেন কিছুক্ষণের জন্য, বা পারমিশন রিভোক করে রাখলাম। তখন আমি যে কার্নেল স্পেসে যে আমি আমার অপারেটিং সিস্টেমে যে কোডটা আছে, সিস্টেম কলের যে কোডটা, আমি ওটাকে এক্সিকিউট করব। করে ওটা যেটা রিটার্ন করবে করলো।
আর যদি না করে তাহলে ওটা যে কাজটা ওটা শেষ করে আমি আবার ইউজারের কাছে ব্যাক করবো, ইউজার প্রসেসের কাছে ব্যাক করে দিব যে হ্যাঁ তুমি এখন আবার তোমার কোডটা এক্সিকিউট করতে পারো। সেই টাইমটাতে আমি জাস্ট যতক্ষণ আমি অপারেটিং সিস্টেমের কোডটা এক্সিকিউট করতেছি ততক্ষণ আমি কার্নেল মোডটা অন করে রাখবো, সো দ্যাট ইউজারের কোনো কাজ না করতে পারে বা কোনো অ্যাক্সেস না পায়। এইভাবে আমি আমার এই দুইটা কোড বা দুইটা প্রিভিলেজ ইনস্ট্রাকশন আর নর্মাল ইনস্ট্রাকশনের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট করে ফেললাম প্রোটেকশনের জন্য। এখন একটা কোয়েশ্চেন শুরু উঠবি যে হ্যাঁ এটা কি একদম আপনার ফুল প্রুফ ইয়ে দেয় নাকি, প্রোটেকশন দেয় নাকি? নো, দিস ইজ জাস্ট ওয়ান অফ দ্য প্রাইমারি মেথডস অফ দ্য প্রোটেকশন অফ দ্য অপারেটিং সিস্টেম। যে রান করার টাইমে কি এক টাইপের প্রোটেকশন দিতে পারে, এটা আমি একটা সিঙ্গেল বিট দিয়ে ডিটারমাইন করতে পারতেছি। এরকম অনেক বিট আছে আসলে, এক একটা বিট এক এক কাজে কাজ করে। এটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমি অ্যাজিউমিং নাই। এরপরে আমাদের এইখান থেকে একটা টাইপের ইয়ে টাইপের আসে কোয়েশ্চেন অনেক টাইমে, যে আপনাকে বলে দেয় যে অপারেটিং সিস্টেমে দুইটা প্রিভিলেজ ইনস্ট্রাকশন এন্ড নর্মাল ইনস্ট্রাকশন এক্সিকিউশনের মাঝখানে যে এটা গ্যাপটা ক্রিয়েট করা হয় বা আপনার প্রিভিলেজ ইনস্ট্রাকশনে যে সিকিউরিটিটা প্রোভাইড করা হয় এটা কিভাবে করা পসিবল, কোন মেথড দিয়ে আমরা করতে পারি? এটা হলো ডুয়াল মোড মেথড দিয়ে করা পসিবল, এরকম একটা অ্যান্সার। তারপর আপনাকে একটু এক্সপ্লেন করতে চাই, জিরো মোড বিট জিরো থাকলে কার্নেল মোড, মোড বিট ওয়ানে থাকলে ইউজার মোড। যখন আমি নর্মাল ইনস্ট্রাকশন এক্সিকিউট করতেছি তখন আমার মোড বিট হলো ওয়ানে থাকবে, ইউজার মোডে থাকবে। যে আমার একটা প্রিভিলেজ ইনস্ট্রাকশন এক্সিকিউট করা লাগবে যাতে, আর ওই ইনস্ট্রাকশন গুলো যাতে আমাদের ইউজার না ঠিক মতো ইয়ে করতে পারে, অল্টার না করতে পারে, তখন আমি কার্নেল মোডে সুইচ করবো। কার্নেল মোডে সুইচ করার জন্য মোড বিট ওয়ান থেকে জিরোতে করে ফেলবো। তারপরে আমার প্রিভিলেজ ইনস্ট্রাকশন যেটা বা সিস্টেম কল যেটা ওটা আমি এক্সিকিউট করা শেষ করে আবার ইউজারের কাছে পারমিশন বা হ্যান্ডেল ব্যাক করে দিই। এটাই হলো রেমেডির কাজ। এখন এই জিনিসটাকে ফ্যাসিলিটেট করতে হেল্প করে হলো সিস্টেম কল ইন্টারফেস। এই ডুয়াল মোড অপারেশনটাকে ফ্যাসিলিটেট করে বা হেল্প করে ইমপ্লিমেন্টেশনে হলো সিস্টেম কল ইন্টারফেস। এখন সিস্টেম কল ইন্টারফেসিং এর আগে, আচ্ছা সিস্টেম কল ইন্টারফেসিংটা দেখি। সিস্টেম কল ইন্টারফেসিং এর কাজ কি? ইউজার অ্যাপ্লিকেশন যখন আমি রান করতেছি, ওই যে আমরা যে গেমটা খেলতেছিলাম, ওই গেমটা খেলার টাইমে হঠাৎ করে আপনি ইউজারের ওপেন সিস্টেম কলটাকে এক্সিকিউট করা লাগবে। তাহলে ও কি করবে, এই ওপেন সিস্টেম কলটাকেও আগে ইউজার ইন্টারফেসের কাছে বা সিস্টেম কল ইন্টারফেসের কাছে পাস করে দিবে যে ইউজার এখন একটা সিস্টেম কল ইউজ করতে চাচ্ছে বা অপারেটিং সিস্টেমের ফাংশন ইউজ করতে চাচ্ছে। এখন এখানে একটা জিনিস নোট করে রাখতে হবে, সেটা হলো আপনার অপারেটিং সিস্টেমের যতগুলা সিস্টেম কল আছে, ধরেন ওপেন আমাদের জন্য ওপেন, তারপরে রিড, তারপরে হলো রাইট, এই তিনটা ধরেন সিস্টেম কল আছে। প্রত্যেকটা সিস্টেম কলের একটা ইউনিক আইডি দেয়া থাকে। ওপেনের ধরেন 26 দিলাম, রিডের জন্য ধরেন 17, রাইটের জন্য হলো 22। এই ইউনিক আইডি গুলা কেন লাগে একটু পরে দেখতে পারবেন। এই ইউনিক আইডি দিয়ে আমি বুঝতে পারি যে আমার ইউনিক আইডির সাথে অ্যাড্রেস অ্যাসোসিয়েট করা থাকে। কিসের অ্যাড্রেস? ওপেনের পুরা ফাংশনটা কোথায় লেখা আছে ওখানকার অ্যাড্রেস, স্টার্টিং আর কি 17, তারপর রিডের 17 এর সাথে অ্যাসোসিয়েট করা থাকবে যে 17 এর ভিতরে আপনি এখানে অ্যাসোসিয়েট করা থাকবে যে রিডের অ্যাড্রেসটা কোথায় আছে, রিড ফাংশনটা কোথায় আছে। সিমিলারলি আবার রাইটের সাথেও অ্যাসোসিয়েট করা থাকবে যে আপনার রাইটের এই যে 22 এর সাথে অ্যাসোসিয়েট করা থাকবে যে রাইটের অ্যাড্রেসটা কোথায়, যে রাইট ফাংশনটা কোথায় আছে। এখন এটা কিভাবে কাজ করে একটু দেখি। ইউজার অ্যাপ্লিকেশন থেকে ওপেন সিস্টেম কলটাকে ইউজ করবে বা এক্সিকিউট করবে। তাহলে ও ওপেনটাকে কল করলো, কল করেও সিস্টেম কল ইন্টারফেসের কাছে পাঠাই দিল যে হ্যাঁ ইউজার এখন ওপেন সিস্টেম কলটাকে এক্সিকিউট করতে চাচ্ছে। সো এই সিস্টেম কল ইন্টারফেস নোজ যে ওপেনের জন্য যে নাম্বারটা অ্যাসোসিয়েট করা আছে, ইউনিক যে নাম্বারটা ওইটা হলো 26। এরপরে ওর কাজ কি হবে, মোডটাকে যেহেতু আমি একটা সিস্টেম কলের ফাংশন এক্সিকিউট করবো তাহলে আমার মোডটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আপনার সিস্টেম কল ইন্টারফেস করবে কি, ইউজার মোড থেকে এটা কার্নেল মোডে সুইচ করে ফেলবে। তাহলে মোড বিট ওয়ান থেকে জিরোতে সুইচ করে ফেললো। এরপর আপনার আইডিয়াটা কি হবে, যে আমার ওপেন যে ফাংশনটা আছে এটার লোকেশনটা বের করতে হবে আমাকে। এই লোকেশনটা বের করা যে হলো এই যে একটা টেবিল আছে, এই টেবিলে ইন্ডেক্স নাম্বার অনুযায়ী ওটার পাশে একটা অ্যাড্রেস দেওয়া থাকে। কিসের অ্যাড্রেস? এখানে যেমন 17 নাম্বার ইন্ডেক্সে, আচ্ছা 26 নাম্বার ইন্ডেক্স যেটা থাকবে ওখানে একটা অ্যাড্রেস থাকবে, যেটা পয়েন্ট করবে হলো ওপেন ফাংশনটা যেখানে লেখা আছে। So, আমি যখন ওপেনটাকে চাচ্ছি, এই যে 26 নিয়ে আসলো, ও এই 26 দিয়ে এই টেবিলটাতে সার্চ করবে যে 26 ইন্ডেক্সটা কোথায়। তো 26 ইন্ডেক্সটা পাইলো, ইন্ডেক্সের ভিতরে যে অ্যাড্রেসটা স্টোর করা আছে ওই অ্যাড্রেসটা হবে হলো ওপেন ফাংশন বা সিস্টেম কলের অ্যাকচুয়াল লোকেশন, যেখানে আমি ওই কোডটা লিখে রাখছি।
তখনও ওই লোকেশনে যে ওপেনটাকে এক্সিকিউট করবে, এক্সিকিউশন শেষে যেটা রিটার্ন করে ওটা রিটার্ন করে দিবে সিস্টেম কল ইন্টারফেসের কাছে। সিস্টেম কল ইন্টারফেস আবার ওর মোডটা ব্যাক করে দিবে, কার্নেল মোড থেকে ইউজার মোডে ব্যাক করে দিল, দিয়ে ইউজার আবার এক্সিকিউশন নিজের কোড এক্সিকিউট করা স্টার্ট করতে পারতেছে। এইভাবে সিস্টেম কল ইন্টারফেস আমাদের এই যে ডুয়াল মোড অপারেশন যেটা, এটা ইমপ্লিমেন্ট করতে হেল্প করে। এখন এই যে ইন্ডেক্স গুলা, এই যে প্রত্যেকটা সিস্টেম কলের সাথে ভ্যালু, এগুলো আগে থেকে প্রি ডিটারমাইন করা আছে। এগুলো আপনাদের অ্যাকচুয়ালি প্রি ডিটারমাইন করা লাগে না, আমরা প্রি ডিটারমাইন করি না, এগুলো আগে থেকে প্রি ডিটারমাইন করা আছে। এখানে যখন এই টেবিলটা চেক করবে, টেবিলে 17 নাম্বারে দেখবে রিডের অ্যাড্রেস দেওয়া আছে, 22 নাম্বারে দেখবে হলো আবার রাইটের অ্যাড্রেস দেওয়া আছে। ওই অ্যাড্রেস দিয়ে এই নাম্বারটা দেয়াই থাকে যাতে আমি টেবিলে সার্চ করে ওটার অ্যাকচুয়াল লোকেশনটা বের করতে পারি। এখন এই যে ওপেন সিস্টেম কলটা ইউজার কল করলো, ইউজুয়ালি এগুলো এপিআই এর থ্রুতে দেয়া থাকে। এপিআই এর থ্রুতে দেওয়ার রিজনটা হলো, এট দ্য এন্ড অফ দ্য ডে আমি চাই না যে আমাদের অপারেটিং সিস্টেমের ব্যাকএন্ডের কোডে কি লেখা আছে বা কি, এগুলো আমাদের ইউজারের কাছে রিভিলড হোক। আমার মেইন আইডিয়াটা হবে যে ইউজার যাতে জানে যে আপনার এই ফাংশন অপারেটিং সিস্টেমে আছে, এন্ড এই ফাংশন গুলো কোন ফাংশন ইউজ করলে ও আউটপুট কি পাবে, এইটুকু ইউজারের আন্ডারস্ট্যান্ডিং এ থাকলেই হবে। ইউজার ওইভাবে আপনার প্রোগ্রাম গুলো ডিজাইন করতে পারবে। বাট অপারেটিং সিস্টেমের ভিতরে কি কাজ হচ্ছে এটা আমার অ্যাকচুয়ালি ইউজারকে আলাদা করে জানানোর দরকার নেই। উইচ মানে আমি যদি জানাই দিই, দেয়ার ইজ এ চান্স যে ওরা ওইটাকে ব্রিচ করার চান্সেস থাকে, বেড়ে যায় আর কি। So আমি এপিআই এর থ্রুতে এগুলো দেই, ওরা হলো নর্মালি ক্লিক করে, ভিতরে কি হচ্ছে এটা ওরা দেখে না, ওরা জাস্ট আউটপুটটা রিসিভ করে ফেলে। এটা আইডিয়াটা একটু রান টাইম লাইব্রেরি আমরা যেরকম ইউজ করি, ওখানে যদি প্রোটেকশন থেকে রানটা আপনাদের হেল্প করার জন্য বেশি ইউজ করে। আপনাদের পাইথনের যে রান টাইম লাইব্রেরি ইউজ করতেছি আমরা, পাইথনের ক্ষেত্রে একটা ফাংশন আছে না প্রিন্ট, যেটা আমরা ইউজ করি অনেক কমন, যার প্রিন্টের ভিতরে কোনো একটা স্ট্রিং বা যে কোনো কিছু দিলে ওটা আমাকে ডিসপ্লেতে আউটপুট হিসেবে দিয়ে দেয়। এখন প্রিন্ট ইজ আ ফাংশন or that is provided by the as a API of the function that is provided by the Python runtime library. এখন এই প্রিন্টের ভিতরে ফাংশনটা কিভাবে ডিজাইন করা আছে, এটা কি আপনারা অত ঘাটাঘাটি করেন বা আমরা দেখি বসে বসে? নট নেসেসারিলি, বাট ইন আওয়ার কেসেস হোয়াট উই ডু ইজ, আমি জানি প্রিন্টটা ইউজ করলে কি আসবে, প্রিন্টের কাজ কি, আর আমি যদি এটাকে লিখে রাখি বা এক্সিকিউট করে আমি আউটপুট বা আউটকাম হিসেবে কি পাবো, এটুকু দিয়ে আমি আমার কোডটা ডিজাইন করতে পারতেছি। আই ডু নট নিড টু নো দ্য ইনসাইড লাইন বাই লাইন কোড অফ দ্য প্রিন্ট ফাংশন। সিমিলার থিং গোস হিয়ার অ্যাজ ওয়েল। আমি ওপেন যখন সিস্টেম কলটা আছে, এটা আমি একটা এপিআই থ্রুতে ইউজার ইনতে পাঠাই দিই, ইউজার ওই এপিআই ইউজ করে, এপিআই তে ক্লিক করে এপিআই ইউজ করে, এই এপিআই এক্সিকিউট করার টাইমে ভিতরের পোর্শন গুলো হলো এই কার্নেল মোডে যে এক্সিকিউটেড হয়ে যায়। ইউজার এই টাইমটা জানে না যে কি হচ্ছে, ইউজার জাস্ট আউটপুটটা পেয়ে যায়। এটা থ্রু এইভাবে আমরা পুরো সাম সর্ট অফ প্রোটেকশন দিতে পারতেছি হোল সিস্টেমটাকে। বলেন আসান স্যার। স্যার, কিন্তু ওই যে ইউনিক্স বেসড যে সিস্টেম গুলা, ওইগুলা থেকে মেইন ফাংশনটা ওভাররাইড করা যায় না? মানে মেইন যে ফাংশন গুলো থেকে মেইন যে ফাংশন ওভাররাইড বলতে? ওভাররাইড, ফর এক্সাম্পল ওই যে ওপেন ফাংশনটারে আমি যেমন পাইথনে আমি একটা মেইন ফাংশন রে ওভাররাইড ও করতে পারি না। হ্যাঁ, ওভাররাইড আপনি চাইলে করতে পারবেন, বাট ইউজুয়ালি হলো আপনাদের এখানের ক্ষেত্রে যে আপনার এপিআই থ্রুতে হলো এপিআই ফাংশন যেগুলো আছে ওগুলো অ্যাকচুয়ালি ওভাররাইড করা ইজি না। আচ্ছা আপনার আচ্ছা অ্যাকচুয়ালি ফাংশনের নেম গুলো হাইড করে রাখা আছে আপনাদের কাছ থেকে মোরলেস। আচ্ছা আচ্ছা, বুঝছি। সিস্টেম কল আর ওগুলো হলো আলাদা প্রিভিলেজ ফাংশন, তো আপনি হুম চাইলে হুম, ওগুলাকে আলাদা করে ওভাররাইড করতে পারবেন না। এখানে আবার অ্যাবস্ট্রাকশনের কিছু কনসেপ্ট চলে আসে। বুঝছি। হুম। এখন এইটার একটু হলো আমার ডুয়াল মোড অপারেশন ছিল, ডুয়াল মোড অপারেশন আমি ইমপ্লিমেন্ট করলাম কিভাবে এটুকু। আর এই যে এপিআই এর কথা বললাম, যে এপিআই প্রোভাইড করে, যেখানে আপনাদের হালকা পাতলা একটু বলা আছে যে কারা কারা কি লেভেলের এপিআই প্রোভাইড করে, কে কোন লাইব্রেরি হলো আপনাদের কোন অপারেটিং সিস্টেম ইউজ করা হয়। ইউ ডু নট নিড টু নেসেসারিলি মেমোরাইজ অল অফ দিস, জাস্ট একবার একটু গো থ্রু করতে পারেন চাইলে। বাট দ্য মেইন থিংস বা কনসেপচুয়াল পার্ট ইজ ডুয়াল মোড অপারেশন কিভাবে কাজ করতেছে, এন্ড দেন ডুয়াল মোড অপারেশন কি এন্ড এটার ইমপ্লিমেন্টেশন কিভাবে হচ্ছে ইউজিং সিস্টেম কল ইন্টারফেস, এন্ড সিস্টেম কল ইন্টারফেসটা আসলে কিভাবে এই কাজটা করে। এখন there are a lot of other different types of system calls, যেহেতু ওএস এ তো অনেক ধরনের ফাংশন আছে। তো আপনাদের এখানে কিছু কিছু ফাংশনের নেম মেনশন করা। তো আমি ফাইল ম্যানিপুলেশন, যে কোনো ফাইল অল্টার করা, চেঞ্জ করা, আপডেট করা, ক্রিয়েট করা, এগুলোর বেসিসে হলো আমাদের চারটা আপনাদের এখানে
অপারেটিং সিস্টেমের ফাংশনের কথা বা সিস্টেম কলের মেনশন করা আছে একদম ডিরেক্টলি। একটা হলো ওপেন, ওপেন করার জন্য, রিড করার জন্য, রাইট হলো ফাইলে রাইট করার জন্য, ক্লোজ হলো ক্লোজ করার জন্য। উই হ্যাভ ক্রিয়েট অ্যাজ ওয়েল, ক্রিয়েট করলে আমি হলো ফাইলটাকে কেবল ক্রিয়েট করতেছি। দিস আর সিস্টেম কলস দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ ফাইলস, ফাইল ম্যানিপুলেশন। সো এগুলোকে একটা ক্যাটাগরি আন্ডারে নিছে। এগুলো কি করে আমরা ডিরেক্টলি বুঝতে পারতেছি। এখন there are system calls that actually can control the প্রসেসের এক্সিকিউশন, নতুন প্রসেস ক্রিয়েট হবে নাকি না, প্রসেস এক্সিকিউশন শেষ হয়েছে নাকি না, প্রসেস কোন কোড এক্সিকিউট করবে। এগুলোর বেসিসে আমাদের এখানে আবার তিনটা আরো আছে বা তিনটা আপনাদের সিস্টেম কলের বা ফাংশন মেনশন করা আছে। একটা হলো ফর্ক, একটা হলো এক্সিট, একটা হলো ওয়েট। এখন এই তিনটার মধ্যে এক্সিট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ান টু আন্ডারস্ট্যান্ড। এক্সিট কল করলে আপনার প্রসেসের এক্সিকিউশন শেষ হলে ইউজুয়ালি আমরা এক্সিট কল করি, সো দ্যাট আমার সিস্টেম থেকে, আমার পুরা সিস্টেম থেকে যাতে প্রসেসটা চলে যায়, ঠিক আছে, আমার কাজ শেষ। ফর্ক আর ওয়েট আর কাইন্ড অফ অ্যাসোসিয়েটেড উইথ ওয়ান আনাদার। ফর্কের সাথে হলো ইকুয়ালি ওয়েট অ্যাসোসিয়েট করা পসিবল। আমরা এখন দেখবো হলো অ্যাকচুয়ালি ফর্কের কাজ। এখন ফর্কেরটা দেখার আগে, বিফোর গোয়িং ইনটু ফর্ক এন্ড এই ফাংশনটা আসলে কি করে, আমাদের আরেকটা ফাংশন দেবো, সেটা হলো আপনাদের গেট পিআইডি। গেট পিআইডির ক্ষেত্রে আপনাদের ইউজুয়ালি প্রসেসের আইডিটা আপনাদের রিটার্ন করে দেয়। ইফ ইউ রিমেম্বার দ্য ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস আর কি, সেটা হলো আমাদের যত সিস্টেমে যতগুলো প্রসেস আছে প্রত্যেককে আইডেন্টিফাই করার জন্য আলাদা আলাদা ইউনিক আইডি দেওয়া থাকে। So, আমার ধরেন সিস্টেম আছে প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3, এগুলো আপনার আলাদা আলাদা আইডি দেওয়া থাকবে। যখনই ক্রিয়েট হবে তখন একটা আইডি অ্যাসাইন করে দিবে। ধরেন এটা হলো 31, এটা হলো 301, এটা হলো ধরেন 223। আমি ইউনিক ইউনিক আইডি থাকে। সো গেট পিআইডি ফাংশন যদি আমি কল করি, আমি আমার আইডিটা রিটার্ন করে দেয়। সো দ্যাট মিনস প্রসেস 1 যদি বাই চান্স ওর কোডের কোনো একটা জায়গায় গেট পিআইডি ফাংশন কল করে, তখন ওকে ও রিটার্ন করে দিবে প্রসেস 1 এর যে আইডিটা ছিল। প্রসেস 1 এর আইডি কত? 31, 31 রিটার্ন করে দিবে। সিমিলারলি প্রসেস 3 যদি আপনার গেট পিআইডি ফাংশনটাকে কল করে, তাহলে আপনার প্রসেস 3 এর যে আইডিটা আছে, ইউনিক আইডিটা, ওটাকে রিটার্ন করে দিবে। আমার প্রসেস 3 আইডি কত? 23, 23 রিটার্ন করে দিল। তো গেট পিআইডিতে কি, এই ফাংশনটা কল করলে যে কল করছে ওর নিজের আইডিটা ও দেখতে পারে বা পেয়ে যায় রিটার্ন ভ্যালু হিসেবে। আর একটা জিনিস যেটা একটু লাস্ট ক্লাসে বলছিলাম, মাথায় আছে নাকি, সেটা হলো এই যে প্রসেস গুলা ক্রিয়েট হচ্ছে, এগুলা যে ইউনিক আইডি অ্যাসাইন করা হয়, এটার ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। লেস দেন 0 ইউজুয়ালি হয় না, গ্রেটার দেন 0 ইউনিক একটা র্যান্ডম ভ্যালু অ্যাসাইন করে দেওয়া হয়। আমার এখানে যেমন প্রসেস 2, প্রসেস 3, প্রসেস 3, প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3, এগুলোতে তিনটা ডিফারেন্ট প্রসেস, সো তিনটা ডিফারেন্ট আইডি দেওয়া আছে, তিনটাই ইউনিক হবে, ম্যাচ করবে না। আর এই তিনটার ভ্যালু কি, গ্রেটার দেন 0 হতে হবে। এরকম কোনোদিন হতে পারবেন যে নতুন একটা প্রসেস কি হচ্ছে, প্রসেস 4, যেটার আইডিও 23, এই যে দুইটা ডুপ্লিকেট হয়ে গেল, এটা অ্যাকচুয়ালি পসিবল না। এটা আপনার অপারেটিং সিস্টেমে প্রোভাইড করে আপনাকে, হতে দিবে না আর কি। এখন আসলে ফর্কের পোর্শনে। ফর্কের কাজ হলো প্যারেন্ট প্রসেস থেকে বা যেই প্রসেস হলো ফর্ক কল করবে, ওর থেকে একটা ডুপ্লিকেট করে চাইল্ড প্রসেস ক্রিয়েট করা বা ওটা কপি করে ফেলা। পুরো একটা প্রসেসকে ও কপি করে একটা নতুন প্রসেস ক্রিয়েট করে ফেলে। করার পরেও দুইটা প্রসেস ইন্ডিপেন্ডেন্টলি রান করবে, দুইটা সেপারেট প্রসেস হিসেবে কাজ করবে তখন। দ্যাট মিনস আমি যদি চিন্তা করি ফর্কের কাজটা কি হবে, ও এটা চলে গেছে। আচ্ছা, তো ধরেন আপনাদের একটা কোড আছে। কোডটা হলো ধরেন এখানে প্রসেস 1 দিলাম নাম। কোডটা একদম সিম্পল একটা কোড, a equals to 10, b equals to 20, আর আমি লিখে রাখছিলাম ফর্ক। তারপর লাস্টে হলো ধরেন প্রিন্ট, প্রিন্ট a। ফর্কের কাজটা কি হবে, আমি কি বললাম, যেই প্রসেস ফর্ক ফাংশনটাকে কল করবে, ওইটারই একটা ডুপ্লিকেট প্রসেস ক্রিয়েট হয়ে যাবে। যে কল করছে ও প্যারেন্ট হয়ে যাবে, যে নতুন ক্রিয়েট হয়েছে ও হলো ওর চাইল্ড হয়ে যাবে। So, আমি ধরেন প্রসেস 1টা রান করতে চাচ্ছি। তো প্রসেস 1টা রান করতে গেলে ফার্স্ট লাইনে কি দেয়া আছে, a equals to 10। তাহলে প্রসেস 1 এ ধরেন এই বক্সে আমি মেমোরি রাখতেছি, তাহলে প্রসেস 1 এর মেমোরিতে কি আসবে, a equals to 10।
10 একটা ইন্টিজার ভ্যালু যেটা এ একটা ভ্যারিয়েবলে স্টোর করে রাখছে। তারপরে নেক্সট লাইন এক্সিকিউট করলে কি আসবে, বি ইকুয়ালস টু 20। সো ওর আসলো বি ইকুয়ালস টু 20। এরপর প্রসেস 1 যখন ফর্ক ফাংশনটাকে কল করবে, ফর্ক ফাংশনটাকে কল করলে এটার তিনটা কাজ। আমরা মানে অ্যাকচুয়াল ব্রেকডাউন ইজ কপি করে এক্সিকিউশন দুইটা আলাদা আলাদা এক্সিকিউট করে, বাট আমি তিন ভাগে তিনটা ব্রেকডাউন করি ইউজুয়ালি। এই তিনটা ব্রেকডাউন যদি প্রপারলি ফলো করতে পারেন তাহলে ট্রেসিং করাটা অ্যাকচুয়ালি ইজিয়ার হয়ে যায়। তো তিনটা ব্রেকডাউন কি, যখন একটা প্রসেস ফর্ক কল করবে ওইটার একটা ডুপ্লিকেট প্রসেস ক্রিয়েট হয়ে যাবে, সেইখান থেকে একটা ডুপ্লিকেট প্রসেস ক্রিয়েট হবে, যেটা হবে হলো নতুন প্রসেস 2, যেটা একদম প্যারেন্টের যেটা যেখান থেকে আসছে ওইটার এক্সাক্ট কোডটা কপি করে ফেলবে। তাহলে আমার এখানে থাকবে a equals to 10, b equals to 20, again fork, আর লাস্টলি প্রিন্ট a। কোডটাকে কপি করে ফেলবো। সেকেন্ড কাজ হলো ফর্কের, যে আপনার এই যে কোডটা কপি করছে ওই প্যারেন্টের মেমোরিটাকেও কপি করে ফেলবো। আমি প্যারেন্টের মেমোরি যেটা ছিল ওইটাকেও আমি কপি করে ফেলবো চাইল্ডের ভিতরে। তো চাইল্ডেও কি চলে আসবে, a equals to 10, b equals to 20। থার্ড যে কাজটা সেটা হলো আমার ফর্কের রিটার্নিং একটা ভ্যালু থাকে। রিটার্নিং ভ্যালু ফর দ্য প্যারেন্ট ইজ দ্য আইডি অফ দ্য চাইল্ড, আর রিটার্নিং ভ্যালু ফর দ্য চাইল্ড ইজ 0। এটা একদম ফিক্স। সো আমার এখানে চাইল্ডকে p2, এই ফর্কের রিটার্নিং ভ্যালু ফর p2 ইজ গোইং টু বি 0। কিন্তু p1 এর জন্য এই ফর্ক ফাংশন থেকে রিটার্ন পাবে হলো, যেটা আমি p2 ক্রিয়েট হয়েছে এই ফর্কের থ্রুতে, রিটার্ন ভ্যালু হবে হলো আইডি অফ p2, process 2. So process 1 বা the parent is going to get the ID of the child, আর ID আমরা অলওয়েজ কি বলছি, গ্রেটার দেন 0 হবে। So আপনার প্যারেন্টের জন্য রিটার্নিং ভ্যালু হবে হলো গ্রেটার দেন 0, আর চাইল্ডের জন্য রিটার্নিং ভ্যালু হবে ইকুয়ালস টু 0। এখন কেউ কি একটু বলতে পারবেন আমি এই ফর্কে যে রিটার্নিং ভ্যালু এটা কি কোনো জায়গায় স্টোর করছি এই কোডের ভিতরে? না স্যার, ওটা তো স্টোর হয়নি। ইয়েস, এটা অ্যাকচুয়ালি আমরা স্টোর করি না। যদি আমি স্টোর করতাম তাহলে আমি এরকম কিছু একটা লিখতাম যে কোন একটা ভ্যারিয়েবল ইকুয়ালস টু ফর্ক। তখন আমার কি হতো, ফর্কের যে রিটার্নিং ভ্যালুটা ওটা সি ভ্যারিয়েবলের মধ্যে বা সি লোকেশনে চলে যেত। বাট আমার এখানে ফর্কের জাস্ট আমি ফাংশনটাকে কল করছি, So আমার এই রিটার্নিং ভ্যালুটা এসে কোনো জায়গায় প্লেস হবে না। So আমাদের এটা এখন এই কোডের জন্য একটু মাথা ব্যথা নেই। এরপরে হলো আমার এই দুইটা প্রসেস, প্রসেস 1 আর প্রসেস 2, প্যারেন্ট প্রসেস এন্ড দ্য চাইল্ড প্রসেস ক্যান রান ইন্ডিপেন্ডেন্টলি, যে যার মতো করে রান করতে পারে। ওদের মেমোরি স্পেসও ডিফারেন্ট, ওদের কোডের জন্য স্পেসও ডিফারেন্ট, সবই এখন অ্যাকচুয়ালি ডিফারেন্ট হয়ে গেছে। ওরা ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট হ্যাম্পারিং ওয়ান অ্যানাদার রান করতে পারবে। তো আমি যদি বাই চান্স প্যারেন্টের এর ভ্যালু চেঞ্জ করে দেই, ওই চেঞ্জ ভ্যালুটা কিন্তু চাইল্ডের এরতে রিফ্লেক্টেড হবে না। আবার চাইল্ডের এর ভ্যালু যদি আমি চেঞ্জ করি ওইটা কিন্তু আপনার প্যারেন্টের রিফ্লেক্টেড হবে না। সো ওটা কিন্তু কমপ্লিট ডিফারেন্ট হয়ে গেছে। এটা আমরা একটু সামনে একটু দেখবো একটু ট্রেসিং করার টাইমে। বাট আমার একটা কোয়েশ্চেন হলো, এখন ধরেন প্যারেন্টের তো আমি থার্ড লাইন এক্সিকিউট করতেছিলাম, ও সামনে গেলে ধরেন প্রিন্ট করে ফেললো, চাইল্ড কি আবার শুরু থেকে শুরু করবে, প্রথম লাইন থেকে? কি মনে হয়? স্যার ওই যে যেখান থেকে লাস্ট এক্সিকিউশন হয়েছে তারপরের লাইনে এসে কি পয়েন্ট করবে কোনোভাবে? ইয়েস, ইয়েস, দ্যাট ইজ অ্যান্সার। সো আমি যদি একটু ইয়ে থেকে বলি, যদি শুরু থেকে স্টার্ট করতাম তাহলে আমাদের প্রবলেমটা কি হতো, ও আবার ফার্স্ট লাইন এক্সিকিউট করতো, সেকেন্ড লাইন এক্সিকিউট করতো, থার্ড লাইনে হিসেবে আর একটা ফর্ক কল করতো। লুপ তাহলে কাইন্ড অফ চলে যায়। প্রসেস 2 থেকে হ্যাঁ প্রসেস 3 আসতো, প্রসেস 3 আবার শুরু থেকে শুরু করে থার্ড লাইনে এসে আরেকটা ফর্ক কল করতো, প্রসেস 4 আসতো। এইভাবে একটা লুপের থ্রুতে নেভার এন্ডিং আপনার একের পর একটা প্রসেস ক্রিয়েট হয়ে যাবে। এইটা কিন্তু আমাদের প্রিভেন্ট করা লাগে, কারণ আমি যদি নেভার এন্ডিং লুপের থ্রুতে কন্টিনিউয়াসলি ফর্কের কলের থ্রুতে যদি একের পর এক প্রসেস ক্রিয়েট করতে থাকি, আমার মেইন মেমরি কিন্তু জায়গায় একের পর এক নিতেই থাকবে, ইভেন্চুয়ালি আপনার পুরো সিস্টেমটাকে ক্র্যাশ করা দেওয়ার চান্সেস থাকে। সো টু লিমিট দ্যাট অ্যান্ড মেক ইউজ অফ দিস ফাংশন, ও করে কি, যেখান থেকে কল করা হয়েছিল, যেই ফর্ক থেকে কল করে ওর ওর ক্রিয়েশনটা হয়েছে, এটার পরের ইনস্ট্রাকশন থেকে এক্সিকিউশন স্টার্ট করে। So আমি দেখেন
ওর 3 নাম্বার যে লাইনে যে ফর্কটা ছিল ওখান থেকে ওর ক্রিয়েট করা হয়েছিল P2 কে, প্রসেস 2 কে বা চাইল্ডটাকে। তাহলে এর পরের ইনস্ট্রাকশন যেটা, ও ওখান থেকে এক্সিকিউশন স্টার্ট করবে। ওর পরের ইনস্ট্রাকশন কি, প্রিন্টে। তাহলে ও ওখানে প্রিন্টে এর ভ্যালুটা প্রিন্ট করে দেবে। এটা এখন এটা আরো আমরা ডিটেলসে দেখতে থাকবো, আজকে ক্লাসে ফর্কই দেখবেন অনেকক্ষণ ধরে। এখন এখানে আরেকটা জিনিস, সেটা হলো ওয়েট। ওয়েটটা আমরা একটু পরে আসতেছি। আমরা একটা প্রবলেম সলভ করতে গেলে ওয়েটটা আসবে, তখন এটা অ্যাকচুয়ালি বুঝতে পারবো বেটার ভাবে। বাট ফর্কের এটাতে একটু মানে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু বলে, তাহলে আমি এই জায়গাটুকু ক্লিয়ার করে যাই, সামনের দিকে আরো এক্সাম্পল দেখাবো। স্যার ওই যে রিটার্ন অ্যাড্রেসের ব্যাপারটা আরেকবার যদি একটু বলতেন, মানে ফরকে বেসিক্যালি কোডটাও কপি করবে প্লাস কি মেমোরিটাও কপি করবে? হ্যাঁ, মেমোরিটাকেও কপি করবে। আর ফর্ক আচ্ছা, যেহেতু একটা ফাংশন, ওটার একটা রিটার্ন ভ্যালু আছে। ওই রিটার্ন ওকে ওকে ভ্যালুটা হলো, ওই ভ্যালুটা হলো আপনার প্যারেন্টের জন্য গ্রেটার দেন 0, যেহেতু চাইল্ডের আইডিটা পাচ্ছে আর আইডি তো গ্রেটার দেন 0, তো প্যারেন্টের জন্য গ্রেটার দেন 0 আর চাইল্ডের জন্য একদম 0। তো আমি যদি এখানে কিছু একটা লিখতাম এরকম, ধরেন সি ইকুয়ালস টু ফর্ক, তাহলে প্যারেন্টের জন্য সি এর ভ্যালু গ্রেটার দেন 0 হতো, চাইল্ডের জন্য সি এর ভ্যালু হতো ইকুয়ালস টু 0। বুঝতে পারছি? জি স্যার। ওকে, স্যার এখন আমরা এখানে কি পিসিবিও কপি হবে? কি কপি হবে? পিসিবি। ও পিসিবি, হ্যাঁ ওর নিজস্ব পিসিবি চলে আসবে। ইয়েস, নিজস্ব পিসিবি চলে আসবে, ওই স্টেটটাতে নিয়ে চলে আসে। স্টেটটা দিয়ে অ্যাকচুয়ালি বুঝতে পারে যে লাস্ট এক্সিকিউশন লাইনটা কোনটা ছিল, যে কোন ফল্টটা কোথায় ছিল আর কি। এরপরে সেখানে কিছু নেই। এখন ওই যে অপারেশনস আফটার প্রসেস, যে ক্রিয়েশন নিয়ে এতক্ষণ কথা বলতেছিলাম, এখন টার্মিনেশন দেখবো আমরা নেক্সট ক্লাসে, বাট ক্রিয়েশনে আর একটু ডিটেলস যাব। ক্রিয়েশনের ক্ষেত্রে আমার রিসোর্স শেয়ারিং, এই যে মোটামুটি সবই বলা আছে এখানে, যে প্যারেন্ট প্রসেস থেকে হলো চাইল্ড প্রসেস ক্রিয়েট হবে, যেটা এতক্ষণ বললাম। ইট উইল ইন টার্ম কাইন্ড অফ ফর্ম আ ট্রি। কিরকম? ধরেন এই যে এখানে প্যারেন্ট প্রসেস হলো একদম শুরুর যেটা P1, এই প্রসেস থেকে আমার P2, P3 এন্ড P4 ক্রিয়েট হয়েছে। চাইল্ড প্রসেস ধরেন 3টা ফর্ক কল করছে, 3টা ডিফারেন্ট প্রসেস ক্রিয়েট হলো। তো আমার এখানে প্যারেন্টটাকে, ও প্যারেন্ট, ওর থেকে 3টা চাইল্ড আছে। এটা হলো ধরেন চাইল্ড 1, চাইল্ড 2, এটা হলো চাইল্ড 3। আবার এমন হতে পারে আপনার চাইল্ডও ফর্ক কল করতে পারে, কারণ এটা তো ফর্ক ইজ এ ফাংশন। সো আমরা চাইল্ডের ভিতরে কোনো একটা জায়গায় ফর্কের থাকতেই পারে যেটা এক্সিকিউট করবে। সো এই চাইল্ড থেকেও দেখেন আমার আবার 2টা চাইল্ড ক্রিয়েট হয়েছে। সি বার, ধরেন সি বার 1, সি বার 2। আবার ধরেন C3 থেকেও একটা ফর্ক কল করছিল, তো ওখান থেকেও একটা চাইল্ড ক্রিয়েট হয়েছে, সি ডাবল বার 1। আবার P1 এর যেই চাইল্ডটা ছিল C2 বা P3, ওর এবার কোনো ফর্ক কল করেন, সো ওর কোনো চাইল্ড নাই। এখন এরকম একটা ট্রি এর মতো ক্রিয়েট হয়ে যায়। এখন ট্রিটার যে আন্ডারস্ট্যান্ডিং যে কার চাইল্ড কে, বা প্যারেন্টের, একটা প্যারেন্টের কে কে আছে ওর চাইল্ড হিসেবে, কোন কোন প্রসেস ওই একটা প্যারেন্টের চাইল্ড, এটা অ্যাকচুয়ালি ওই যে রিটার্ন ভ্যালুটা আছে ওইটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি ট্র্যাকও করতে পারি। কাজ আমি কি বলছিলাম, রিটার্ন ভ্যালু কি, যখন একটা ফর্ক কল করি প্যারেন্টের কাছে চাইল্ডের আইডিটা চলে যায়। সো প্যারেন্ট জানে যে আমার চাইল্ড যে প্রসেসটা আছে ওর আইডিটা কত, ওই আইডি দিয়ে ওকেও ট্র্যাক করতে পারবে। সো আমার এখানে দেখেন চাই P1 এর কয়টা চাইল্ড আছে, 3টা। প্রত্যেকটা আইডি কি, একটা হলো 8, 58 and another one is 63। রিটার্ন ফর্কের রিটার্ন ভ্যালুতে PID 1 এর কাছে বা প্রসেস 1 এর কাছে 8, 58 আর 63টা চলে যাবে। সো প্রসেস 1 will be able to identify যে কোন কোন প্রসেস ওর হলো চাইল্ড হিসেবে আছে, জাস্ট ওই আইডেন্টিফাই আইডি দিয়ে আইডেন্টিফাই করতে পারবে। এখন রিসোর্স শেয়ারিং এর দিক থেকে আমরা 3টা ডিভিশন পাবো চাইল্ড আর প্যারেন্টের ভিতরে। প্যারেন্ট আর চাইল্ডের যদি সবগুলো রিসোর্স কমপ্লিটলি শেয়ার করে, তখন আমরা একদম কমপ্লিট শেয়ারিং বলি আর কি। তখন আমরা কি করবো, প্যারেন্ট আর চাইল্ডের ভিতরে যত রিসোর্সেস ছিল প্যারেন্টের, চাইল্ডের কাছেও সেম অ্যামাউন্ট অফ রিসোর্সেস থাকবে। ধরেন প্যারেন্টের 10টা ফাইল ওপেন করা ছিল, লেটস একটা ফাইল একটা রিসোর্স আপনাদের জন্য। তো 10টা ফাইল ওপেন করা ছিল প্যারেন্টের কাছে। তাহলে প্যারেন্ট থেকে যখন একটা চাইল্ড ক্রিয়েট হবে ফর্ক কলে, চাইল্ডের কাছেও ওই 10টা ফাইল থাকবে। Another one is child's shares subset of parents resources. That means টোটাল সবগুলা রিসোর্সেস নিবে না, একটা সাবসেট নিবে। সাবসেট কুড বি যে আপনার 9টা ফাইল নিছে, একটা ফাইল নিছে, 2টা ফাইল নিছে 10টার ভিতরে, তো আমি পুরোটা শেয়ার না করে কিছু শেয়ার করব। আরেকটা আছে হলো আপনাদের প্যারেন্ট আর চাইল্ডের মধ্যে কোনো রিসোর্স শেয়ারিং হবে না। দ্যাট মিনস প্যারেন্টসের যে রিসোর্স গুলো ছিল ওগুলো আপনার চাইল্ডের দিকে
যাবে না বা শেয়ার করবে না। সো রিসোর্স শেয়ারিং এর দিক থেকে আমরা প্যারেন্ট বা ফর্ক কলের থ্রুতে যে চাইল্ড ক্রিয়েট হয়, ওই প্যারেন্টের সাথে চাইল্ডের রিসোর্স শেয়ারিং তিন ভাবে হয়। একটা হলো কমপ্লিটলি শেয়ার করতে পারে, পার্শিয়াল শেয়ার করতে পারে, অর্থাৎ একদমই শেয়ার করবে না। এটা তিন টাইপের। দেন উই হ্যাভ এক্সিকিউশনের জন্য। এক্সিকিউশন অপশন বলতে এখন আমি কি বলছিলাম কিছুক্ষণ আগে, যে প্রসেস 1 আর প্রসেস 2 কমপ্লিটলি ডিফারেন্ট ভাবে এক্সিকিউট করবে। সেখানে দেখেন লেটস সে আমি এইটুকু ধরি, খালি জাস্ট পরের দিকে দেখাচ্ছি। প্রসেস 2 থেকে প্রসেস 5 আর প্রসেস 6 ক্রিয়েট হয়েছে ফর্কের থ্রুতে। এখন আমার এটা তিনটা সেপারেট প্রসেস, প্রসেস 2, প্রসেস 5 এন্ড প্রসেস 6। এটা এখন কিন্তু আপনাদের তিনটা ডিফারেন্ট সেপারেট প্রসেসের মতো এক্সিকিউট করবে। এটার ভিতরে কোনো ইন্ডিপেন্ডেন্ট মানে ওরকম ডিপেন্ডেন্সি অ্যাকচুয়ালি থাকে না। বাট আমি ডিপেন্ডেন্সি একটা ক্রিয়েট করতে পারি এক লেভেলের, সেটা হলো প্যারেন্ট ক্যান ওয়েট ফর ইটস চাইল্ড টু টার্মিনেট। আমার এখানে প্যারেন্টটাকে এই P2, P5 আর P6 এর মধ্যে, P2 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 থেকে P5 আর P6 ক্রিয়েট হয়েছে। আমি চাইলে P2 তে একটা ওয়েট কল করে ওর জন্য আমি বসায় রাখতে পারি, যে তোমার একটা চাইল্ড শেষ এক্সিকিউশন শেষ না করা পর্যন্ত তুমি ওয়েট করতে থাকবা। এখানে ওই যে ওয়েট ফাংশনটা চলে আসে। P2 যদি ওয়েট ফাংশনটাকে কল করে, তখন দ্যাট মিনস P2 হলো ওয়েট ফাংশন যেখানে যে লাইনে আছে ওই লাইনে ওয়েট করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ওর একটা চাইল্ডের এক্সিকিউশন কমপ্লিটলি শেষ হয়ে যায়। এক্সিকিউশন, এখন এক্সিকিউশন শেষটা কিভাবে বুঝতে পারবে? চাইল্ড হলো এক্সিট ফাংশনটাকে যতক্ষণ না কল করতেছে। যেই চাইল্ড এক্সিট ফাংশনটাকে কল করবে, P2 এর কাছে একটা ইনফরমেশন চলে যাবে যে হ্যাঁ তোমার একটা চাইল্ডের এক্সিকিউশন শেষ, P2 এর পরের লাইন থেকে আবার এক্সিকিউশন স্টার্ট করতে পারবে। So আমি এই একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট করতে পারি, the parent will wait for one or many more of its child to execute completely or finish their execution. আর যদি আমি এসব কিছু না চাই, তাহলে দুইটা কনকারেন্টলি বা প্যারালালি রান করবে। নাম্বার অফ সিপিইউর উপর ডিপেন্ড করে। সিপিইউ যদি মাল্টিপল সিপিইউ থাকে তাহলে প্যারালালি রান করতে পারে, আর যদি একটা সিপিইউ থাকে তাহলে কনকারেন্টলি রান করবে। এরকম। এখন আমি যদি আপনাদেরকে একটা দিই, ধরেন এই প্রসেস 3 তে আমি যদি ওয়েট কল করি, তাহলে আমাদের কি হবে কেউ কি বলতে পারবে? স্যার ওর তো ওয়েট করার দরকার নেই কোনো। ইয়েস, ওর ওয়েট করার দরকার নেই। কোন একটা প্রসেস যখন ওর ওয়েট ফাংশনটাকে এক্সিকিউট করে, ও চেক করে যে ওর কোনো চাইল্ড আছে নাকি। চাইল্ড থাকা মানে কি ওর কাছে ওই আইডি গুলো থাকতো। চাইল্ড যখন নাই, তখন ও আর ওয়েট করে ও সামনের দিকে আগায় যাবে। বাট যদি ওর চাইল্ড থাকে, তাহলে একটা চাইল্ডের এক্সিকিউশন শেষ করা পর্যন্ত ওয়েট করবে। এটাই, ভেরি সিম্পল। আর চাইল্ড এক্সিকিউশন শেষ হয়েছে কিভাবে বুঝতে পারবো? যখন চাইল্ড আপনার এক্সিট ফাংশনটাকে কল করবে। এটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, so I'm assuming নাই, তাহলে I will move on to the next portion, যে প্রসেস ক্রিয়েশন। প্রসেস ক্রিয়েশনে আপনার এই যে ওয়েট করার জিনিসটা অলরেডি আমরা ডিসক্রাইব করে ফেলছি, এটা আরো আমরা ট্রেসিং করার টাইমে দেখবো। নেক্সট আসে হলো যে অ্যাড্রেস স্পেসের ক্ষেত্রে। অ্যাড্রেস স্পেসের পসিবিলিটিস বলতে there's another ফাংশন যেটা আমরা ইউজ করতে পারি, which is called exec। এটা মেবি আপনাদের ওখানে দেয়া ছিল না, বাট exec আপনাদের ল্যাবেও অ্যাকচুয়ালি দেখানোর কথা। এই ফাংশনটা কি করে, কিছুক্ষণ আমরা কি করতেছিলাম, যে আমি প্যারেন্ট প্রসেস ধরেন আমার P1 is our parent, P1 ফর্ক কল করে আপনার P2 একটা প্রসেস ক্রিয়েট করছে, তাহলে P1 এর চাইল্ড হলো P2। আপনার এখানে আমরা কি কি কপি করে নিয়ে যাচ্ছিলাম, কোডটা, তারপর মেমোরিতে কারেন্টলি যেটা আছে ওইটা কপি করতেছি ফর্কটা কল করার টাইমে, যেটা আছে মেমোরি ওইটা কপি করে নিয়ে যাচ্ছি, তারপর রিটার্ন ভ্যালুগুলো এক এক জায়গায় বসাই দিচ্ছি। EXEC করে কি, চাইল্ডের ভিতরে আমি যদি অন্য কোনো কোড রান করতে চাই, প্যারেন্টের কোড বাদ দিয়ে আমি অন্য কোনো যদি একটা কোড রান করতে চাই, তখন আমি EXEC ফাংশনটা কল করব। ধরেন আপনার একটা কোড আছে a equals to 10 plus 20, b equals to a plus a multiplied by 2, print p। এই কোডটা আসলে a লোকেশনে, a নামে একটা অ্যাড্রেস আছে বা লোকেশন আছে, a লোকেশনে এই কোডটা আছে। আর এই প্যারেন্টের যে কোডটা ছিল ওইটা হলো যে আমাদের প্রিভিয়াস কোড, a equals to 10, b equals to 20, তারপর হলো ফর্ক, আর লাস্টলি হলো প্রিন্ট a। আর এখানে এক্সিসও থাকতে পারে আর কি।
এক্সিসি থাকবে আসলে, যাক এক্সিসি আছে। তো আমরা কি করবে, আমি যখন চাইল্ড প্রসেস থেকে ইএক্সিসি ফাংশনটাকে কল করব, ওইটাতে আমার একটা লোকেশন দিয়ে দিব যে তুমি এই লোকেশনে কোডটা রান করো। তখন ইএক্সিসির ভিতরে আমি এ লোকেশনটা দিয়ে দিব এ। তখন ও করবে কি, প্রসেস 2 যেটা চাইল্ড ছিল P1 এর, ও করবে কি, P1 এ যে কোডটা ছিল ওইটা রান না করে ও নতুন একটা কোড লোড করে নিবে নিজের মধ্যে। ওইটা হবে হলো এ লোকেশনে যে কোডটা আছে। এই লোকেশনে কোন কোডটা আছে এখন, এইটা a = 10 + 20, b = a multiplied by 2, বি প্রিন্ট হলো বি। তখন ও এই কোডটাকে রান করা শুরু করবে। তো এইটার বেসিসে যে কি রান করবে, কোন কোডটা রান করবে, এটা বেসিসে দুইটা ডিভিশন আছে। একটা হলো প্যারেন্টের যেটা আছে ওইটা ডুপ্লিকেট করতেছে, যেটা আমাদের ট্র্যাডিশনালটা। আর আমি যদি চাই যে চাইল্ড হলো নতুন একটা প্রোগ্রাম লোড করে ওইটা রান করতে, তখন আমি ইএক্সিসি ফাংশনটাকে ইউজ করবো। ইএক্সিসি তে যে লোকেশনে কোড দিব ওই লোকেশনে যে ওই লোকেশনে কোডটা এক্সিকিউট করা শুরু করবে, এটাই। স্যার এখানে তো ওই যে প্যারেন্টে ফর্ক যখন কল করলো, তারপরে হুম। ফর্কের পরে প্রিন্ট এ, এখান থেকে চাইল্ডটা কোড এক্সিকিউট করা শুরু করবে না? হ্যাঁ, এক্সিকিউট করা শুরু করবে, ইএক্সিসি থাকবে, ইএক্সিসি কোডটা আমি লিখতে পারি। এটা অ্যাকচুয়ালি ইফ এলস কন্ডিশন দিয়ে করা পসিবল, যে প্যারেন্ট খালি ইফ এর পোর্শনটা করবে, এলসে হলো চাইল্ড যাবে, এলসে থাকবে হলো ইএক্সিসি কোড ফাংশনটা, এরকম। আমি সামনে দেখবি একটু পরে। বাট দ্য আইডিয়া অফ ইএক্সিসি ইজ যে আমি ইএক্সিসি ফাংশন যদি কল করে কোনো ফাংশন, কোনো প্রসেস, ইএক্সিসির ভিতরে যে লোকেশনটা দেয়া আছে ওই প্রসেসে ওই লোকেশনে কোডটা এক্সিকিউট করা শুরু করবে, এটি। স্যার ইএক্সিসি দিয়ে কি কোনো প্রসেসকে রিসেট করা যায় সামহাও, মানে? হ্যাঁ হ্যাঁ, ইএক্সিসি দিয়ে আপনি প্রসেসে পুরো ইয়েটাই রিসেট করে দিতে পারবেন, কোডের আচ্ছা পোর্শনটা আপনি কি এক্সিকিউট করবে, প্রোগ্রামটাই রিসেট করে দিতে পারবেন ডিফারেন্ট। বুঝছি স্যার, বুঝছি, থ্যাংক ইউ। এখন প্রসেস ক্রিয়েশন ইন ইউনিক্স এর ভিতরে আহ, এই জায়গাটাতে এই পোর্শনটুকু আমরা actually আজকে দেখবো না, এটা নেক্সট দিন দেখবো, এক্সেসি পোর্শনের এই পোর্শনটুকু। আপাতত জাস্ট হলো যেটুকু ডিসকাস করছি যে ফর্ক কল করলে নতুন একটা প্রসেস ক্রিয়েট হয়, which becomes the child process of the caller। যে প্রসেসটা কল করছে ওর চাইল্ড হয়ে যাবে। ইএক্সিসি করলে আমি হলো একটা ডিফারেন্ট এক্সিকিউটেবল ফাইল ইউজ করতে পারবো, বা ডিফারেন্ট কোড হলো লোড করে নিতে পারবো। যে কোডটা ছিল ওইটা থেকে আমি চেঞ্জ করে দিতে পারবো। So, আপনি প্যারেন্ট থেকে যখন আমি চাইল্ডে ক্রিয়েট করতেছি, আমি চাইল্ডে যদি এক্সিসি বাই চান্স কল করতে পারি, কোনোভাবে কোডটাকে ওইভাবে ডিজাইন করতে পারি, তাহলে এক্সিসির মধ্যে যে লোকেশনটা দেওয়া থাকবে ওই লোকেশনে কোডটা P2 রান করবে, আর P1 যেটা রান করতেছিল ওইটা রান করবে। আনলেস P1 ওই এক্সিসি কল করতে পারে, সেটা আলাদা জিনিস। আর ওয়েট হলো কি, যে আমার প্যারেন্ট প্রসেসটা ওর চাইল্ড, কোনো একটা চাইল্ডের এক্সিকিউশন কমপ্লিট হওয়া পর্যন্ত বসে থাকবে বা ওয়েট করতে থাকবে, এটাই। এখন এই তিনটা দিয়ে স্পেশালি অ্যাকচুয়ালি ফর্ক আর ওয়েট দিয়ে আমাদের মেনলি ইয়েগুলো আসে, ট্রেসিং এর প্রবলেম গুলো আসে, বা সিমুলেশন প্রবলেম যেটাই বলতেছেন এটাকে। এখন বিফোর গোয়িং ইনটু দিস সিমুলেশন প্রবলেম, একটু একটু জিনিস বলতে চাই যে at the end of the day the simulation problems of tracing are very simple। সিম্পল বলতে আপনাদের 110 111 এগুলোর নলেজ, 110 এগুলোর নলেজ থাকলে মোরলেস ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু দ্য ট্রেসিং প্রপারলি। জাস্ট এক্সট্রা একটা বিট লাগে, সেটা হলো মানে এক্সট্রা একটা জিনিস লাগে, সেটা হলো আপনাদের ফাংশন যেগুলো ইউজ করা হয়েছে এইটার প্রপার আন্ডারস্ট্যান্ডিংটা লাগে, যে ফাংশনের আউটকামটা কি। আপনি যদি আউটকামটা প্রপারলি জানেন এন্ড ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে ট্রেসিং করাটা কিন্তু খুবই ইজি। ডু নট থিঙ্ক অফ ইট এজ আ ভেরি হার্ড টাস্ক। জাস্ট মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আর সিং, মানে আপনার যেসব ফাংশন থাকবে ওই ফাংশন কি করে, হোয়াট দে ডু, এন্ড ওইটা থাকলে কি আউটকাম আসবে, তাহলে বাকি ট্রেসিংটা আপনাদের জন্য খুবই ইজি টু বি অনেস্ট। ইউজুয়ালি ফরকে ট্রেসিং এ কেউ এরকম ভুল করে না, আনলেস কেউ ঠিকমতো জানেই না যে ফর্ক কিভাবে কাজ করে, ওয়েট কিভাবে কাজ করে। বাট অ্যাজ লং এজ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যান্ড কমপ্লিটলি ট্র্যাক করতে পারেন, তাহলে আপনি ট্রেসিংটা অনেক ইজি হয়ে যায়। এখন আমি একভাবে ট্র্যাক করি, আমি দেখাবো কিভাবে ট্র্যাক করি। অফলাইন ক্লাসে আমি অ্যাকচুয়ালি এটাতে গো থ্রু করবো, বাট আপনি চাইলে অন্যভাবে যদি আপনার সুবিধা হয় আপনি করতে পারেন, আমার কোনো প্রবলেম নেই, অ্যাজ লং এজ ইউ অ্যাকচুয়ালি ক্যান ট্র্যাক ইট প্রপারলি অ্যান্ড ট্রেস ইট প্রপারলি অ্যান্ড গেট দ্য প্রপার আউটকামস। আই ডোন্ট হ্যাভ আ প্রবলেম যে হাউ ইউ ডু ইট। এখন আমাদের আর জিনিসটা হলো যে একটু একটু যদি চিন্তা করেন, লেটস আপনি সর্টের যে ফাংশনটা আছে আমাদের, সর্ট ফাংশনটা কিন্তু সর্টিং করে দেয়, দ্যাটস উই নো। আমি জানি যে ফাংশনের আউটকামটা কি, ফাংশনের কোডের ভিতরে কি লেখা আছে ওরকম নট নেসেসারিলি ওরকম আমাদের জানা আছে, কোন কোন সর্টিং ফাংশন ইয়ে ইউজ করছে, এগুলো ধরেন আপনাদের ওরকম নাই জানা। তা আমি
ধরেন একটা কোড করছি, আপনাকে একটা ট্রেস করতে দিছি, একটা লিস্ট দিয়ে দিছি বা অ্যারে দিয়ে দিছি। এখন আপনাকে ওটার উপর আমি সর্ট ফাংশনটা কল করছি আর লাস্টে প্রিন্ট করতে দিছি। এখন আপনি যদি না জানেন যে সর্ট ফাংশনটা কি করে, তাহলে কিন্তু আপনি এটা ট্রেস করতে জীবনেও পারবেন না, বিকজ ইউ ডু নট নো দ্য আউটকাম অফ দ্য সর্ট ফাংশন। আপনি জানেনই না ফাংশনটা কি করতেছে। বাট ইফ ইউ নো ইট, তাহলে কিন্তু আপনার 1 মিনিটের বেশিও লাগবে না করতে। সিমিলার থিং গোজ হিয়ার অ্যাজ ওয়েল। অ্যাজ লং এজ ইউ আন্ডারস্ট্যান্ড ফর্ক, ওয়েট এগুলো কিভাবে কাজ করে আর বেসিক কোডটা কিভাবে কাজ করে, তাহলে আপনি অ্যাকচুয়ালি প্রপারলি করতে পারবেন। আর না হলে কিন্তু অনেক ঝামেলা হবে। সো মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড হাউ ফর্ক ওয়ার্কস। যদি কোয়েশ্চেন থাকে ক্লাসে এখানে করতে পারেন, অফলাইনে এসে কনসালটেশন দেখতে পারেন, বাট মেক শিওর ইউ ডু দ্যাট। সো এখন একটু যাই একটা ফর্কের একটা ট্রেসিং দেখি। এটা সিম্পল একটা ট্রেসিং। সেখানে ধরেন এইটা হলো আমাদের প্রসেস 1, ইনিশিয়াল প্রসেস। আমি ইনিশিয়ালি যখন প্রসেসর রান করতেছি তখন ওর মেমোরি এমটি, কিছুই নাই। আমি এভাবে লিখি আর কি, মেমোরি এমটি, কিছুই নেই। সো ফার্স্ট লাইনটা এক্সিকিউট করলো। ফার্স্ট লাইনে কি করছে, একটা পিআইডি নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে, যেখানে আমি প্রসেসের আইডি স্টোর করতে পারি। ওটার জন্য এই যে ডেটা টাইপটা দিয়ে দিচ্ছে। ডেটা টাইপটা আপনাদের এরকম এটা মাথায় না রাখলে চলবে, যে একটা আমি পিআইডি ডিক্লেয়ার করছি ভ্যারিয়েবল। আপনাদের সুডো কোড হিসেবে আসেন এরকম এরকম এত ইয়েতে আসবে না। পিআইডি দিলাম। সো আমরা প্রসেস 1 এর ফার্স্ট লাইনটা এক্সিকিউট করলে পিআইডি নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা ডান। এখনো কিন্তু ইনিশিয়ালাইজ করে দিবে, কোনো ভ্যালু দেইনি। এরপরে প্রসেস 1 হলো নেক্সট লাইনে চলে যাবে। নেক্সট লাইনে কি দেয়া আছে দেখেন তো, একটা ফর্ক কল করা আছে। তা আমি করি কি, ইউজুয়ালি ফর্ক গুলাকে মার্ক করে রাখি। যদি মাল্টিপল ফর্ক থাকে, ফর্ক গুলো মার্ক করলে ট্রেস করাটা ইজিয়ার হয়ে যায়। সো আমি এটাকে ধরেন ফর্ক, এটাকে হলো ফর্ক 1 দিলাম, F1। এখন প্রসেস 1 যখন নেক্সট লাইনে চলে আসলো, ফর্কটাকে এক্সিকিউট করবে। ফর্ক করলে কি হয়, ফর্ক করলে আমার একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হয়। সো আমার এখান থেকে প্রসেস 1 থেকে প্রসেস 2 ক্রিয়েট হবে। এটা আপনার প্রসেস 1 এ কি কোডটা ডুপ্লিকেট করছে। সো আমি কোডটা তার লিখবো না বারবার, আমি প্রসেস 2 ডিরেক্টলি লিখে দিলাম। এরপরে নেক্সট কাজ কি, ফর কলের টাইম আমার যে মেমোরিটা আছে, ওই মেমোরিটাকে, প্যারেন্টের মেমোরিটাকে কপি করে নিয়ে আসে। এখন প্রসেস 1 এর মেমোরিতে কি কিছু আছে, কি মনে হয়? জাস্ট একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রাখছে। So আমার এখানেও কিন্তু এই ভ্যারিয়েবল একটা ডিক্লেয়ার করা থাকবে, পিআইডি। আমার এই যে মেমোরিটাকে কপি করতেছে, আমি যা লিখে রাখছি ওইটা কিন্তু কপি করে নিয়ে চলে আসতেছে। সেভাবে ট্রেস করলে একটু ইজিয়ার হয়ে যায়। সো পিআইডিটাকে কপি করে নিয়ে চলে আসছে, ডিক্লেয়ার করা দুটোতে। থার্ড একটা কাজ ছিল, কিছুক্ষণ আগে মেনশন করছে, কেউ কি বলতে পারবে কি কাজ? স্যার রিটার্ন অ্যাড্রেস। রিটার্ন অ্যাড্রেস না, মানে রিটার্ন ভ্যালু, ফর্কের রিটার্ন ভ্যালুটা। হুম। সো ফর্কের রিটার্ন ভ্যালুটা আমার দুইজনের কাছে চলে যায়। প্যারেন্টের কাছে হলো গ্রেটার দেন 0, চাইল্ডের কাছে হলো ইকুয়ালস টু 0। আর গ্রেটার দেন 0 কেন? কারণ প্যারেন্টের কাছে হলো চাইল্ডের আইডিটা চলে যায়, আর আইডি হলো গ্রেটার দেন 0 হয়। আমার প্যারেন্টের কাছে গ্রেটার দেন 0 থাকবে, চাইল্ডের কাছে 0 থাকবে। এখন এই ফর্কের যে রিটার্ন অ্যাড্রেসটা, এটা কি কোনো জায়গায় স্টোর করা হয়েছে? না স্যার। হয় নাই। রিটার্ন হয়েছে। ভ্যালু এসে কি স্টোর হবে? কি মনে হয়? স্যার পিআইডি তে স্টোরড না। ইয়েস, পিআইডি ও ইকুয়ালস টু আচ্ছা, ফর্ক yes. দেয়া মানে হলো ফর্কে যে রিটার্ন ভ্যালুটা আসবে এখানে বসে পড়বে, আর তাহলে পিআইডি ইকুয়ালস টু রিটার্ন ভ্যালু, তাহলে পিআইডি ভিতরে রিটার্ন ভ্যালুটা স্টোর হয়ে যাবে। তাহলে প্যারেন্টের জন্য রিটার্ন ভ্যালু কি ছিল? গ্রেটার দেন 0। তাহলে প্যারেন্টের পিআইডি ভ্যালু হলো গ্রেটার দেন 0, আর চাইল্ডের যে পিআইডি ভ্যালু হলো ইকুয়ালস টু 0। এটুকু কি বুঝতে পারছি? জি স্যার। ওকে। তারপরে আপনার দুজন ইন্ডিপেন্ডেন্টলি রান করা শুরু করবে, বিকজ আমি এখনো ওয়েট কল করিনি। তাহলে ধর আমাদের ক্লাসের জন্য আমরা আগে প্যারেন্টকে রান করার ট্রাই করব। প্যারেন্ট যদি ওয়েট কল করে তখন চাইল্ড দেবে, আর যদি প্যারেন্ট ওয়েট না কল করে তাহলে প্যারেন্ট শেষ হবে, তারপরে চাইল্ড দেবে আমাদের ক্লাসের জন্য। সো লেভেল ওয়াইজ যাবো আর কি। সো আপনার ফার্স্ট লেভেলে প্যারেন্টটা, তারপর চাইল্ড, তারপর চাইল্ডের চাইল্ড এভাবে। সো প্যারেন্টটা রান করা শুরু করি। প্যারেন্টের পরের লাইনটা কি? ইফ পরের ইনস্ট্রাকশন পিআইডি লেস দেন 0। প্যারেন্টের পিআইডি কি লেস দেন 0? নো। তাহলে আপনার ইফ এর কোডটা রান করবে না, ও এলসিফে যাবে। এলসিফে যা দেখলো যে পিআইডি ইকুয়ালস টু 0, চেকিং। প্যারেন্টের পিআইডি কি ইকুয়ালস টু 0 না, গ্রেটার দেন 0। তাহলে প্যারেন্ট বা প্রসেস 1 এটাও রান করবে না। তাহলে প্রসেস 1 চলে আসবে হলো এলসে। এলসে এসে ফার্স্টে কি কল করছে দেখেন তো, ওয়েট। ওয়েট। ওয়েট ফাংশনটা কি করে? চেক করে যে কল করবে ওয়েটটা, চেক করে জোর কোনো চাইল্ড আছে নাকি। চাইল্ড থাকলে চাইল্ডের জন্য ওয়েট করবে একটা।
তাহলে দেখেন তো এই ওয়েটটা কল করলো কে? প্রসেস 1। প্রসেস 1 এ কি চাইল্ড আছে? আছে, এই যে লাইন দিয়ে ক্রিয়েট করে রাখছি চাইল্ড প্রসেস 2। তাহলে প্রসেস 1 উইল ওয়েট ফর প্রসেস 2। প্রসেস 2 যতক্ষণ না এক্সিকিউশন শেষ করতেছে প্রসেস 1 ওয়েট করতে থাকবে। তাহলে আমি এখন এখানে প্রসেস 1 ওয়েটিং এ বসাই রাখলাম, প্রসেস 1 কে এখানে ওয়েটিং এ বসাই রাখলাম। এখন আমি প্রসেস 2 রান করব। এখন প্রসেস 2 কোন ফর্ক থেকে আসছিল? F1। কারণ F1 ফর্কটা আমাদের কোথায় আছে দেখেন তো, এই যে এখানে। তাহলে পরের লাইন থেকে শুরু করব। সো পরের লাইন নাকি প্রসেস 2 এর পরের লাইনে হলো এটা, পরের ইনস্ট্রাকশন থেকে আসলে শুরু করে, নেক্সট ইনস্ট্রাকশন থেকে শুরু করে। সো প্রসেস 2 এখানে আসলো, এসে দেখলো যে পিআইডি কি লেস দেন 0 নাকি। প্রসেস 2 এর পিআইডি ইকুয়ালস টু 0, তাহলে এই লাইনটা রান করবে না। পরের প্রসেস 2 এই লাইনে আসবে, আসার পরে দেখলো যে ইফ পিআইডি ইকুয়ালস টু 0 0, তাহলে দেখেন তো প্রসেস 2 কি পিআইডি ভ্যালু 0, তাহলে ও এই ব্লকের মধ্যে চলে আসবে, এই ব্লকটা রান করবে। এই ব্লকটা যদি রান শেষ হয়ে যায়, এলস এ তো আর যাবে না, তাহলে ও রিটার্ন 0, দ্যাট মিন্স এক্সিট করে ফেলবে। সো প্রসেস 2 এক্সিট করে ওয়েট ডান। যখনই আপনার প্রসেস 2 এর কাজ শেষ হয়ে যাবে তখনই আপনার প্রসেস 1 টা আবার রান ব্যাক করতে পারবে, বিকজ প্রসেস 1 ওয়াজ ওয়েটিং ফর দ্য কমপ্লিশন অফ প্রসেস 2। তাহলে প্রসেস 1 ওয়েট করা শেষ, প্রসেস 1 পরের লাইনে চলে আসবে, এসে প্রিন্ট কি করতেছে, চাইল্ড, আউটপুটে আপনার চাইল্ড কমপ্লিট চলে আসবে, চাইল্ড কমপ্লিট। এলস এর কাজ শেষ, তা ও রিটার্ন করে প্রসেস 1 ও এক্সিট দিয়ে চলে যাবে। স্যার এখানে এলসিফ এর ভিতরে মানে ইএক্স ইসি এটা আপনাদের আপাতত লাগতেছে না, এটা আপাতত লাগতেছে না। ধরেন এখানে কোন একটা প্রিন্টিং স্টেটমেন্ট ছিল, ওকে আর স্যার এখানে ওয়েটে নালটা পাস করা হয়েছে কেন এটা বুঝি না একটু। ওইটা অ্যাকচুয়ালি না, ওইটার অ্যাকচুয়াল কল করতে গেলে নাল দিয়ে পাস করে আর কি। মানে চাইল্ড থাকলেও নাল দিতে হবে, হ্যাঁ না হ্যাঁ, থাকলেও চাইল্ড নাল। থাকুক বা না থাকলেও ওকে স্যার, ওইটা আরো প্যারামিটার আছে যদিও, বাট আপনাদের জন্য নালই হয়, ওকে না দিলেও সমস্যা নেই। ওয়েট লাগলে আপনি জাস্ট নর্মাল যেভাবে বলছো ওইটাই টেস্ট করুন, ওকে স্যার। প্যারামিটার দিয়ে ইউজুয়ালি চেঞ্জেস আপনাদের করে না। আচ্ছা, স্যার এনি এখানে মোর যদি কোশ্চেনস? এখানে যদি এরকম সিনারিও থাকতো যে এখানে মানে মেইন কোডের মধ্যে প্যারেন্টের মধ্যে হ্যাঁ অনেকগুলো ফর্ক কল করা হয়েছে, তাহলে তো মাল্টিপল চাইল্ডস আসলো, দেন হ্যাঁ যখন ওয়েট ফাংশন কল করবে তখন কি হ্যাঁ, সবগুলা চাইল্ডেরই না, যে প্রসেস জাস্ট তাদের? একটা, আচ্ছা, একটা, মানে র্যান্ডম একটা নাকি হ্যাঁ ফার্স্ট র্যান্ডম ফার্স্ট? একটা, র্যান্ডম একটা আসলে। বাট আচ্ছা, এখন মানে আচ্ছা আপনাদের জন্য র্যান্ডম একটা, ঠিক আছে, ওকে একটার জন্যই। বাট ইন রিয়েলিটি যদি চিন্তা করি, এটা অ্যাকচুয়ালি আপনার ভ্যারি করতে পারে, মাল্টিপলের জন্য ওয়েট করতে পারে, একটার জন্য ওয়েট করতে পারে, নাহলে সবগুলোর জন্য ওয়েট করতে পারে। আচ্ছা এরকম একটা অপারেটিং সিস্টেম বেসিসে একটা ডিফারেন্স আছে। ওকে স্যার চাইল্ড যেটা ওইটার মানে প্যারেন্টে কোনো ইনস্ট্যান্স চাইল্ডের কাছে থাকে না, মানে লোকেশনটা বেসিক্যালি প্যারেন্টের মেমরি লোকেশনটা। চাইল্ডের কাছে প্যারেন্টের মেমোরি লোকেশন ইউজুয়ালি থাকে না, আচ্ছা, মেমোরি লোকেশন আসলে কারোরই থাকে না। প্যারেন্টের কাছে কিন্তু চাইল্ডের এক্সাক্ট লোকেশন থাকে না, জাস্ট এই পিআইডিটা জাস্ট থাকে। নোজ যে আইডিটা দেওয়া থাকে যে হ্যাঁ আমার এই চাইল্ডটা আছে, ও আইডি দিয়ে বুঝছি অপারেটিং স্যার, সিস্টেমের থ্রুতে জানতে পারে যে হ্যাঁ এই চাইল্ড কি শেষ হয়েছে নাকি। বুঝছি স্যার, এই জন্য মেবি ট্রেস ব্যাক করাটা পসিবল না চাইল্ড টু মানে হ্যাঁ হ্যাঁ, প্যারেন্ট। বুঝছি। আচ্ছা এখন এই যে মাল্টিপল ফর্কের একটা ইয়েতে চলে আসি। তো এর মধ্যে লাস্ট ক্লাসে আমি হলো এই দুইটা এইচডব্লিউ হিসেবে দিছি, সেকেন্ডটা আমি ফার্স্টেরটা দেখাবো, তারপরে এখানকার সেকেন্ড যেটা আছে এটা একটু হোমওয়ার্ক হিসেবে থাকবে। এটা আমি আবার হোমওয়ার্ক হিসেবে দিছি, পরে আবার দেখাও দিছি ক্লাসে, বিকজ আই থিংকিং যে হয়তো বুঝতে পারতেছে না, তো এটা দেখাই দিব। বাকি দুটো একটু হোমওয়ার্ক করে বাকিটা একটু প্র্যাকটিস করবেন। আর ওটা করলে আমি নেক্সট ক্লাসে আরেকটা নতুন একটা প্রবলেম দেখাবো, মোস্ট একটা অফলাইন ক্লাসে, অনলাইন ক্লাসে আমি অ্যাকচুয়ালি দেখাবো না এটা, অফলাইন ক্লাসে যে পুরো একটা গো থ্রু করবো। So, আপনাদের ফর্কে যদি এগুলো একটু বাসায় প্র্যাকটিস করে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ঠিক মতো করতে পারতেছেন নাকি। যদি না হয় নেক্সট ক্লাসের আগে আমরা হলো কনসালটেশনে এসে এটা ক্লিয়ার আউট করে ফেলবো, কারণ আপনাদের নেক্সট ক্লাস মোস্ট লাইকলি থার্সডে, আমি অনলাইন ক্লাসটা নিব না, অনলাইন ক্লাস মেকআপ পরে নিব। সো থার্সডে আগে এসে আপনি যদি একটু ক্লিয়ার আউট করে যান, থার্সডে ক্লাসে আমি একটু একটু টাফার প্রবলেমে চলে যাবো আর কি, টাফার বলতে একটু বড় ড্রেসিং এটাই। আচ্ছা, তো আমরা একটু একটু করি ফার্স্ট সেটটা। এটা ধরেন আমাদের প্রসেস 1। এখন এখানে মাল্টিপল ফর্ক আছে, ফার্স্টের কাজ কি, আমি যেটা করি সেটা হলো আমি ফর্কগুলোকে মার্ক করে রাখি। একটা হলো F1, যাতে বুঝতে পারি আমি রিটার্ন করব মানে কোন জায়গা থেকে নেক্সট ইনস্ট্রাকশন শুরু হবে।
তো আমি এটাকে F1 দিলাম, পরের ফর্কটাকে F2 দিলাম। তো আমি প্রসেস 1 কে রান করতেছি। তো প্রসেস 1 এর ফার্স্টে কি মেমোরিতে কিছুই থাকবে না, কিছুই নেই। এখন ও ফার্স্টের লাইনটা এক্সিকিউট করলো। ফার্স্টের লাইন এক্সিকিউট করার মানে কি, একটা ফর্ক ছিল, ওখান থেকে একটা চাইল্ড ক্রিয়েট হবে প্রসেস 2। এটা কোন ফর্ক থেকে আসছে, F1 থেকে, আমি লিখে রাখি F1 থেকে আসছে। তারপরে প্রসেস 2 এর কাজ কি, প্যারেন্টের মেমোরিটাকে কপি করে নিয়ে আসে। ওর প্যারেন্ট হলো প্রসেস 1, প্রসেস 1 এর মেমোরি ফাঁকা, চাইল্ডের মেমোরি ফাঁকা। থার্ড কাজ কি, রিটার্ন ভ্যালুটাকে যদি স্টোর করা থাকে তাহলে স্টোর করতে হবে। এখানে কি রিটার্ন ভ্যালু কোনো জায়গায় স্টোর করা আছে? না। না, কোনো ভ্যারিয়েবল ইকুয়ালস টু দেয়া নেই। সো ভ্যারিয়েবল আমি কোনো জায়গায় স্টোর করি না, সো রিটার্ন ভ্যালু নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তো আমি সামনে আগে যাবো। এখন ইন রিয়েল লাইফ প্রসেস 1 প্রসেস 2 যে কোনো একটা আগে স্টার্ট হতে পারে, মানে এক্সিকিউশন শুরু করতে পারে, এটা সিপিইউর উপরে ডিপেন্ড করে কাকে নিচ্ছে। বাট আমরা করব কি, প্রসেস 1 লেভেল ওয়াইজ যাবো, আগে প্যারেন্ট, তারপরে চাইল্ড, তারপরে ওর চাইল্ড, আনলেস ওয়েট কল করা থাকে। ওয়েট কল করলে তখন যেভাবে করবো, যেভাবে করে। স্যার প্রসেস 1 নেক্সট লাইনে চলে যাবে। নেক্সট লাইনেও কি দেয়া আছে, একটা ফর্ক কল করা আছে। তাহলে আমার এখান থেকেও একটা প্রসেস ক্রিয়েট হবে বা চাইল্ড ক্রিয়েট হবে, প্রসেস 3। এটা কোন ফর্ক থেকে আসছে, F2 থেকে। আর এটা কি, প্যারেন্টের মেমোরি কপি করবে। P3 এর বা প্রসেস 3 যেটা ক্রিয়েট করলাম, এটা কার চাইল্ড, প্রসেস 1 এর চাইল্ড। এই যে ট্রেস ব্যাক করলে প্রসেস 1 আসতেছে, তাহলে ওর মেমোরিটাকে আমি কপি করে নিলাম। এগেন এমটি মেমোরি, কিছুই নেই। এরপরে প্রসেস 1 নেক্সট লাইনে চলে যাবে, গেলে আউটপুটে কি চলে আসতেছে, এ। প্রসেস 1 কি এর পরে কোনো লাইন আছে বা কোনো আছে, কোড আছে? নো। সো প্রসেস 1 এর কাজ আমাদের শেষ। উই ক্যান মুভ অন টু দ্য নেক্সট প্রসেস। নেক্সট আপনার P2 P3 আছে। সো আমি P2 দিয়ে স্টার্ট করি, একেবারে একটার পর একটা যাচ্ছে আর কি। চাইলে P3 দিয়ে স্টার্ট করতে পারেন, ভুল হবে না আর কি এটার জন্য। সো আপনার P2 দিয়ে স্টার্ট করতেছি। P2 কোন জায়গা থেকে স্টার্ট হবে এটা বুঝতে পারবে যে কোন ফর্ক থেকে আসছে। এটা P2 আসছে কোন ফর্ক থেকে, F1 থেকে। F1 দেখেন আমার এখানে কোডের প্রথম ফর্কটা, তাহলে আমি পরের ইনস্ট্রাকশন থেকে শুরু করবো। তাহলে P2 এর পরের ইনস্ট্রাকশন কি, আরেকটা ফর্ক। তাহলে P2 থেকে এখন আমার একটা চাইল্ড ক্রিয়েট হয়ে যাবে, which is going to be P4। তারপর এটা কোন ফর্ক থেকে আসছে, F2 থেকে, তাহলে আমি F2 আমি লিখে রাখি এখানে। আর প্যারেন্টের মেমোরি কপি করে আনবো। P4 আসছে P2 থেকে, তাহলে P2 এর মেমোরি যেটা আছে ওটা কপি করে ফেললাম, এখানে এমটি, নাই কিছু। এরপর আমার যেহেতু কাজ শেষ, এবার আমি P2 আবার রিজিউম করতে পারছি। P4 আমার পরে চিন্তা করবো যে P2 পরের লাইনে কি আছে, প্রিন্ট এ আছে, তাহলে প্রিন্ট এ করলো। তারপরে আর কিছু নেই, দ্যাট মিন্স P2 এরও আমার কাজ শেষ, ডান। এরপর তাহলে আমার রিমেনিং প্রসেসেস কি কি আছে সিস্টেমে, কেউ কি বলতে পারবে? P3 P3 P4। তাহলে এখন P3 শুরু করি। P3 কোড নেক্সট ইনস্ট্রাকশন থেকে এক্সিকিউট করা শুরু করবে যে ফর্ক থেকে আসছে। কোন ফর্ক থেকে আসছে বুঝবো, এই যে আমি মার্ক করে রাখছিলাম আগে, F2 থেকে আসছে। তাহলে F2 আমি খুঁজবো আমার কোডে কোথায় আছে, এই যে এখানে F2। এটা তো ছোট কোড, দেখে ইজিলি পারতেছি, বাট অনেক বড় কোড দিলে কিন্তু ফর্ক গুলো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় থাকে, তাহলে খুঁজে খুঁজে বের করতে হয়। মার্ক করা না থাকলে খুঁজে কঠিন হয়ে যায়। সো P3 আসছিল F2 থেকে, F2 যেখানে, তাহলে পরের ইনস্ট্রাকশনটা কি, প্রিন্ট। তাহলে P3 আপনার একটা প্রিন্ট করে ফেলবে। P3 এরও আমার কাজ শেষ। এরপর আর কি বাকি আছে, P4 P4। সো P4 এ চলে যাব। P4 আসছে দেখেন ফর্ক 2 থেকে, তাহলে ফর্ক 2 আমার কোথায় করে, এখানে। তাহলে নেক্সট ইনস্ট্রাকশন কি, প্রিন্ট। সো P4 একটা প্রিন্ট করবে, which is going to be A। P4 এরও কাজ শেষ। So after we're done executing this whole block of code, আমার এই চারটা এ আউটপুটে চলে আসবে, আপনাকে শো করবে। এখন আপনাকে যদি একটু কোয়েশ্চেন করা থাকে, যে কোডটা রান করার পরে আপনার টোটাল কতগুলা প্রসেস ক্রিয়েট হয়েছিল বা কতগুলা প্রসেস ছিল সিস্টেমে, দ্য অ্যান্সার ইজ গোইং টু বি হোয়াট, টোটাল নাম্বার অফ প্রসেস এই কোডের জন্য, এই কোডটা রান করলে বা এই কোডের জন্য আর কি, কয়টা হবে? চারটা। চারটা, 4। প্রসেস 1টা ইনিশিয়ালটা ছিল, তারপরে 1টা 2টা 3টা, আরো 3টা ক্রিয়েট হয়েছে আর কি। আমার টোটাল 4টা প্রসেস ছিল। বুঝতে পারছেন? আপনারা তাহলে এইটা একটু কোনটা, পুরাটা? এবারে ভোরটা যে আসলো স্যার, ওইটা স্যার
ও, টোটাল নাম্বার অফ প্রসেস, এই কোডটা রান করার জন্য আপনার স্যার টোটাল কতগুলো প্রসেস ক্রিয়েট হয়েছে? ওটা স্যার। ও P4। জি স্যার। ও P4 আসছে হলো আপনার P2। দেখেন P2 যখন আমি রান করতেছি, এটা রান করবে কত? F1 যে ফর্ক মার্ক করে রাখছে এটা পরের ইনস্ট্রাকশন থেকে। তাহলে F1 কোনটা দেখেন তো, এই লাইনটা, এই লাইনটা ফার্স্টে ফর্কেরটা। তাহলে পরের ইনস্ট্রাকশন কি আরেকটা ফর্ক আছে না? তাহলে P2 হলো এই ফর্কটাকে যখন কল করবে ওর থেকেও একটা চাইল্ড ক্রিয়েট হবে, ওর থেকেও কি একটা চাইল্ড ক্রিয়েট হয়েছে P4 নামে। আর ওইটা কোন ফর্ক থেকে আসছে? F2 নামের যে ফর্কটা আমি মার্ক করে রাখছি, নোট করে রাখছি, ওখান থেকে ক্রিয়েট হয়েছে। আর ওইটার মেমোরিটা কপি করে নিবে, কারণ P2 এর মেমোরি কপি করবে, কারণ P2 ইজ ওর প্যারেন্ট। তাহলে ওর প্যারেন্টের মেমোরিটাও কপি করে নিল। তারপরে P2 সামনে যে প্রিন্ট করলো। আর P4 যখন আমি রান করতেছি আবার F2 ফর্ক থেকে ওরে ক্রিয়েট করা হয়েছিল, তাহলে পরের ইনস্ট্রাকশন থেকে এক্সিকিউট হবে। তাহলে F2 আমার কোডে কোথায় আছে? এই যে সেকেন্ড ফর্কটা। তাহলে পরের ইনস্ট্রাকশন কি? প্রিন্টে। তাহলে ওই যে প্রিন্টে করলো। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এরপরে আমার তাহলে টোটাল নাম্বার অফ প্রসেস আসছিল 4টা। এখন কেউ কি গেস করতে পারবেন এখান থেকে কতগুলো আসবে টোটাল নাম্বার অফ প্রসেসেস? প্লিজ একটু মুখে বলো। 6। তারপরে 8 হবে নাকি? 8 is going to be the answer এখানে, if I'm not wrong। 2 to the power 3। না 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 না, এই স্যার যে এটাই 7 একটা হওয়ার ভুল। কথা না? টোটাল আমার প্রসেস 1 থেকে কাউন্ট করলে টোটাল হলো আই থিঙ্ক 8টা আসার কথা। আমি ভুলে গেছি আসলে আউটপুটটা। বাট এটার জিনিসটা হলো যে আপনি ইউ ক্যান নেভার টেল দ্য নাম্বার অফ প্রসেসেস দ্যাট ইজ গোইং টু বি ক্রিয়েটেড বাই দ্য নাম্বার অফ ফর্কস প্রেজেন্ট ইন ইউর কোড। কোডের কোথায় ফর্ক ইউজ করা হয়েছে, ইফ এলস ব্লকের ভিতরে আছে নাকি, কন্ডিশন ব্লকের ভিতরে আছে নাকি, লুপের মধ্যে আছে নাকি, এইগুলোর উপর ভ্যারি করে নাম্বার অফ প্রসেসেস অনেক ডিফার করতে পারে। এখানে দেখা যাচ্ছে 3টা ফর্ক আছে, আপনার মোরলেস 8টা, টোটাল 8টা প্রসেস মেবি আসবে। এর পরেরটাতে দেখেন, এই কোডটাতেও দেখেন 1টা 2টা 3টা ফর্ক আছে, বাট এটা আমি যখন প্রেস করবো একটু পরে দেখবেন ওখানে 6টা প্রসেস আসবে টোটাল। সো ইট ভ্যারিজ যে আমার কোডের কোথায় ইউজ করছি, কিভাবে ইউজ করা হয়েছে, কোন ফাংশনের ভিতরে, কোন কন্ডিশনের ভিতরে আছে, ওই কন্ডিশনকে আমি যাবো নাকি না, এগুলোর উপর ডিপেন্ড করে। সো কোনোদিনও কোডে যদি দেখেন যে ফর্ক 3টা আছে, 2 টু দি পাওয়ার 3 দিয়ে 8 দিয়ে দিলাম, দ্যাট ইজ আ রং অ্যান্সার। এটা করেন না। বাট এটার জন্য 2 টু দি পাওয়ার 3 অ্যাকচুয়ালি ওয়ার্কস। 2 টু দি পাওয়ার 3 8টা। যাই হোক, সো এটা একটু বাসায় ট্রেস করে দেখবেন আপনারা এই সেকেন্ডটা। আমরা হলো নেক্সটটাতে চলে যাই। এখানে একটু ডিফারেন্টলি ট্রেসিংটা কেন? বিকজ এখানে দেখেন রিটার্ন ভ্যালুটাকে স্টোর করতেছে একটা জায়গায়। এই যে দেখেন ফর্কের যে রিটার্ন ভ্যালু আসবে ওটা এতে স্টোর করবে, ওই এর ভ্যালু দিয়ে আবার কন্ডিশন ক্রিয়েট করে রাখছে। সামনে এটা একটু করি। ফর্কের ভ্যালু স্টোর করতে গেলে কি আমাদের আবার স্ট্রাক্ট ক্রিয়েট করে নিতে হবে একটা, মানে টাইপ ক্রিয়েট করে না নিতে না হবে? না, আপনাদের আলাদা ট্রেসিং এর জন্য আলাদা ক্রিয়েট করা লাগবে না। যে আমি উপরে বক্স করে ইয়ে করতেছিলাম না, ওইভাবে করলেই হবে। ওকে স্যার। সো P1 এর, সো P1 থাকে এই ফার্স্ট এর প্রসেস। আপনার P1 এ ফার্স্ট ইনিশিয়ালি যখন আমি কাজ শুরু করব তখন ওর মেমোরিতে কিছু থাকবে নো, সো মেমোরি বক্সটা আঁকে রাখলাম। এখন P1 যখন ফার্স্ট এর লাইনটা এক্সিকিউট করবে ও দেখো, আচ্ছা ফর্ক গুলাকে আগে মার্ক করে আসি। এটা হলো F1, এটা আমাদের F2, আর এই ফর্কটা হলো আমাদের F3। কোডটা একটু ইয়ে হয়ে গেছে, এই ইফ কন্ডিশনটা ফুলফিল হলে এই ফর্কটা রান করবে। এটা কাইন্ড অফ এরকম, এইটুকু একটা কোড ব্লক, আর এই ফর্কটা ইফের বাইরে। সেটা চিন্তা করি, P1 ফার্স্ট এর লাইনটা যখন এক্সিকিউট করবে, ফার্স্টে কি দেয়া আছে এখানে? ফর্ক কল করা আছে। সো ফর্ক কল করা মানে কি? P1 এর এখান থেকে একটা চাইল্ড ক্রিয়েট হয়ে যাবে, which is going to be P2। কোন ফর্ক থেকে আসছে? F1 থেকে। F1 মেমোরিটা কপি করে আসবে প্যারেন্টে। প্যারেন্টও কি আমার, এই যে প্যারেন্টও কি আমাদের P1। তাহলে P1 এর মেমোরিতে আপাতত কি আছে? এমটি। তাহলে আমি এমটি মেমোরিটা কপি করে নিয়ে আসি। এবার দেখেন তো ফর্কের রিটার্নিং ভ্যালুটা কি স্টোর করা হয়েছে কোথাও, কোনো ভ্যারিয়েবলের ভিতরে? এর মধ্যে জি স্যার। স্যার। ইয়েস, এর মধ্যে স্টোর করা আছে। তাহলে স্টোরিংটা আমার কিভাবে হবে? 3 নাম্বার যে কাজটা ছিল স্টোর করা, যেটা আমি স্টোর করছি একটা ভ্যারিয়েবলে, তাহলে আমি স্টোরের ভ্যালুগুলো আপডেট করে দিতে হবে মেমোরিতে। আপডেটটা কিভাবে হবে? প্যারেন্টের কাছে গ্রেটার দেন 0, চাইল্ডের কাছে ইকুয়ালস টু 0। তাহলে আমি প্যারেন্টের কাছে দিয়ে দিব P1 আমাদের প্যারেন্ট,
গ্রেটার দেন 0, চাইল্ডের কাছে কি চলে যাবে, ইকুয়ালস টু 0। তারপর দুইজন এখন আমি সেপারেটলি রান করতে পারবো, এখন আর কোনো মাথা ব্যথা নেই। এবার আপনি P1 রান করেন নিজের মতো করে, P2 রান করবেন নিজের মতো করে। তো P1 এখন নেক্সট লাইনটা কি দেয়া আছে দেখেন তো, P1 এর জন্য ইফ a ইকুয়ালস টু 0। দেখি তো P1 এর মেমোরিতে a এর ভ্যালু কত, গ্রেটার দেন 0, তাহলে ইফ কন্ডিশনটা ফুলফিল করতেছে, নো, তাহলে আমার এই ব্লকে যাবে না, ও সামনের দিকে চলে যাবে। সামনে কি দেয়া আছে, আর একটা ফর্ক কল করা আছে। এই ফর্ক কল করা মানে কি, P1 যেহেতু এই ফর্কটাকে কল করছে, দ্যাট মিন্স আর একটা চাইল্ড ক্রিয়েট হবে, which is going to be P3। কোন ফর্ক থেকে আসছে, F3 থেকে। আর হলো আরেকটা সেকেন্ড কাজ কি, মেমোরি কপি করে নিয়ে আসা। P3 প্যারেন্টকে P1, P1 এর মেমোরিতে এখন কি আছে, a a equals to 0 ওই greater than equals 0 to a greater than 0, সেই greater than 0 কপি করে নিয়ে আসলাম। থার্ড কাজ কি, ও রিটার্নিং ভ্যালু স্টোর করা। রিটার্নিং ভ্যালু যদি স্টোর করা থাকে তাহলে ওটা আপডেট করা আর কি। রিটার্নিং ভ্যালু কি স্টোর করা সেই ফর্কের, নো, কোনো ভ্যারিয়েবলে স্টোর করা নেই, সাব ওই আপডেটটা লাগছে না, শেষ। তাহলে আমার আপডেটের কাজ শেষ। এখন আমি P1 আবার নিজের মতো করে রান করা শুরু করতে পারি। P3 আমার যেরকম আছে, যখন আসবো ওতে ওকে রান করা শুরু করবো। আমি P1 রান করি, P1 এর তার নেক্সট লাইনটা কি, প্রিন্ট a। তাহলে আউটপুটের ভিতরে আপনার এটা চলে আসবে। P1 এর নেক্সট এর কিছু নাই, তাহলে P1 এ আমার কাজ শেষ। এরপর আমাদের আবার P2 আর P3 আছে, তাহলে আমি P2 দিয়ে স্টার্ট করি। P2 দেখেন তো কোন ফর্ক থেকে আসছিল, F1 থেকে। তাহলে ওর নেক্সট ইনস্ট্রাকশন হলো F1 যে ফর্ক মার্ক করা আছে ওটা পরের ইনস্ট্রাকশন থেকে এক্সিকিউট করা শুরু করব। F1 কোথায় আছে, এই যেটা। তাহলে এটার নেক্সট ইনস্ট্রাকশনটা কি, এই ইফ ক্লজটাকে চেক করবে। তাহলে এখন আপনাদের P2 ইফ ক্লজটাকে চেক করতে আসবে। দেখেন তো ইফ ক্লজের মধ্যে কি দেয়া আছে, a ইকুয়ালস টু 0। আমার P2 এর ভ্যালু কত আছে, 0। 0। সো দ্যাট মিন্স P2 এর জন্য এই ইফ ক্লজটা ট্রু হয়ে যাবে। P2 এখন এই ফর্কটাকে এক্সিকিউট করা শুরু করবে, বা এই ইফ ক্লজের ভিতরে যেটা লেখা আছে ওটা এক্সিকিউট করবে। তো ইফ ক্লজের ভিতরে লেখাই আছে খালি ফর্ক, তাহলে P2 এখানে একটা ফর্ক কল করবে। তো P2 থেকে যেহেতু ফর্ক কল হচ্ছে, তাহলে P2 থেকে একটা চাইল্ড ক্রিয়েট হবে P4। এই P4 কোন ফর্ক থেকে আসছে, P2 যখন F2 কল করছে, তাহলে আমার F2। তারপর সেকেন্ড কাজ কি, মেমোরি কপি করে নিয়ে আসা প্যারেন্টে। P4 এর প্যারেন্ট হলো P2, তাহলে P2 এর মেমোরিতে কি আছে, a equals to a 0, equals to তাহলে 0 P4, তাহলে a equals to 0। থার্ড কাজ কি, রিটার্ন ভ্যালুটা যদি স্টোর করা থাকে ওটা আপডেট করা। দেখেন রিটার্ন ভ্যালুটা কিন্তু কোনো জায়গায় স্টোর করা নাই, তাহলে আপডেট করা লাগতেছে না, শেষ। এখন আমি আবার P4 এর মাথা ব্যথা পরে দিয়ে আমি P2 দিয়ে স্টার্ট করতে পারবো, যেখানে ছিল ওখান থেকে আমি স্টার্ট করতে পারবো পরের লাইন থেকে আর কি। তাহলে P2 এর পরের লাইনটা কোনটা, এখন আরেকটা ফর্ক কল করছে, পরের লাইনেও একটা ফর্ক। তাহলে P2 থেকে আবার একটা চাইল্ড ক্রিয়েট হবে, which is going to be P5। P5 কোন ফর্ক থেকে আসছে দেখেন তো, P2 যখন ফর্ক 3 টাকে কল করছে, তাহলে আমার এখানে আসবে হলো F3। আবার সেকেন্ড কাজ কি, মেমোরি কপি করা। P5 এর প্যারেন্ট হলো P2, মেমোরিতে ইকুয়ালস টু 0, P5 এ ইকুয়ালস টু 0 চলে আসবে। রিটার্ন ভ্যালু কোনো জায়গায় স্টোর করে না, তাহলে ওটা আমার কোনো কাজ নেই, তাহলে আমি সামনের দিকে আগে যেতে পারবো। P2 এর নেক্সট লাইনটা কি, ইনস্ট্রাকশন প্রিন্ট F, তাহলে আমি এটাকে প্রিন্ট করে ফেলবো। P2 এরও আমাদের কাজ শেষ। এরপরে কি আছে দেখেন তো, লেভেল ওয়াইজ যেহেতু যাচ্ছে, আপনি চাইলে এখানে অ্যাকচুয়ালি যে কাউকে শুরু করতে পারেন, P3 P4 P6 যাকে খুশি, বাট আমরা অ্যাকচুয়ালি লেভেল ওয়াইজ যাওয়ার ট্রাই করবো। ওয়েট কল করা থাকে তখন সামনের দিকে আগে। আমি P3 শুরু করবো। P3 আপনাকে যদি এখন র্যান্ডমলি বলতাম যে কোন জায়গা থেকে আসছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি খুঁজে বের করা কুড হ্যাভ বিন ডিফিকাল্ট ট্রেস করে। এই কারণে আমরা ইউজুয়ালি মার্ক করে রাখি, যাতে বুঝতে পারি কোন জায়গা থেকে আসছে এন্ড কোনটা ওর নেক্সট ইনস্ট্রাকশন। তো দেখেন P3 F3 থেকে ক্রিয়েট হয়েছিল, F3 কোনটা আমার কোডে, এই যে 3 নাম্বারটা, তাহলে এটা পরের ইনস্ট্রাকশন থেকে শুরু হবে। পরের ইনস্ট্রাকশন কি দেয়া আছে, প্রিন্ট এ, তাহলে আপনার P3 থেকে একটা এ প্রিন্ট হয়ে যাবে, P3 এরও কাজ শেষ। তাহলে আমাদের বাকি আছে কারা কারা একটু বলেন তো কেউ। P4 আর 5। হ্যাঁ, P4 আর 5, তাহলে আমি P4 দিয়ে শুরু করি। অ্যাগেন P4 এর যেই ফর্ক থেকে ক্রিয়েট করা হয়েছে ওইটার নেক্সট ইনস্ট্রাকশন থেকে এক্সিকিউশন শুরু করি। এন্ড কোন ফর্ক থেকে ক্রিয়েট করেছে আমরা অলরেডি মার্ক করে করে আসছি,
F2 থেকে F2 আমাদের এই যে এটা, তাহলে এটা নেক্সট ইনস্ট্রাকশন কি, ইফ ক্লজের বাইরে যেই ফর্কটা আছে সেই ফর্কটা, P4 থেকেও একটা ফর্ক কল হচ্ছে, যেখান থেকে আপনার P6 ক্রিয়েট হবে। এটা হলো কত নাম্বার ফর্ক থেকে, F3 থেকে ক্রিয়েট হচ্ছে, তাহলে এখানে F3 দিয়ে দিলাম। P6 এর প্যারেন্টকে এই যে লাইন করে যাওয়ার কারণে প্যারেন্টটা ইজি বুঝে যাবে, P6 এর প্যারেন্ট হলো P4, তাহলে P4 এর হলো আমি মেমোরিটাকে কপি করে নিব, a ইকুয়ালস টু 0। 3 নাম্বার কাজ রিটার্ন ভ্যালু স্টোর করছে নাকি, করে নেই, so আমাদের আর মাথা ব্যথা নেই। P6 এ আমাদের কাজ শেষ, কাজ শেষ বলতে P6 এখন আমরা মাথা ব্যথা করবো না, P4 এ ব্যাক করবো। P4 এর নেক্সট লাইনটা কি, এর পরের লাইন আর কি, ফর্কের পরের লাইনে প্রিন্ট ডে আছে, ও প্রিন্ট করে ফেলবে, P4 ও আমাদের ডান। এরপর আছে P5। P5 দেখেন কোন ফর্ক থেকে ক্রিয়েট হয়েছে, F3 থেকে, তাহলে আমি কোডে খুঁজি F3 কোথায় আছে, 3 নাম্বার ফর্ক F3, তাহলে আমি এটা পরের লাইন থেকে এক্সিকিউশন স্টার্ট করবো, তাহলে P4 ও প্রিন্ট করবে প্রিন্টে P5, সরি P5 ও প্রিন্ট করবে, P5 এর কাজ শেষ। লাস্টলি আমাদের পুরো সিস্টেমে বাকি আছে হলো P6। P6 হলো আপনাদের কোন ফর্ক থেকে আসছে, F3 থেকে। F3 দেখেন আমাদের এই যে কোডে ট্রেস করলে এই যে এই ফর্কটা, তাহলে পরে ইনস্ট্রাকশন কি এই প্রিন্টটা, তাহলে P6 এ একটা প্রিন্ট করে P6 এরও কাজ শেষ। সেইভাবে আমাদের পুরা কোডটা রান করলে আপনার এই 6টা এ প্রিন্ট হবে, আর টোটাল নাম্বার অফ প্রসেসেস ক্রিয়েটেড কত আসবে এখানে আমাদের জন্য, 6। P1 থেকে স্টার্ট করে P6 পর্যন্ত সিস্টেমে টোটাল 6টা প্রসেস এক্সিস্ট করবে, হ্যাঁ এক্সিকিউটেড হবে আর কি। এটাতে কার কোনো কোয়েশ্চেন আছে? স্যার এখানে যে একটা ফর্ক আছে না, যেখানে আমরা স্টোর করলাম না F3, দুইটা ফর্ক আছে, F3 F2 দুইটাই। জি স্যার, ওই F3 টা যদি স্টোর করা হতো তাহলে আপডেটটা কিভাবে করতাম? ওই যে নর্মালি আপডেট করার টাইমে যেখানে স্টোর করব সেই ভ্যালুটা হলো প্যারেন্টের জন্য গ্রেটার দেন 0, চাইল্ডের জন্য ইকুয়াল টু 0। তখন যেমন a equals to 0 যদি আপডেট করা লাগতো তখন a greater than 0 হয়ে যেত। আমি যদি এখানে এ বাদে আমি যদি এ ভ্যারিয়েবলটা ইউজ করতাম, তাহলে এটা আপডেটেড হয়ে যেত, যেটা ছিল ওটা থেকে আপডেটেড হয়ে যেত। আমি চাইলে কিন্তু অন্য ভ্যারিয়েবলে স্টোর করতে পারি, আমি যদি এরকম করে কিছু একটা দিতাম যে এই লাইনটাতে b ইকুয়ালস টু 4 দিতাম, তাহলে যে এই ফর্কটাকে কল করবে তার b এর ভ্যালু হলো গ্রেটার দেন 0 আসবে, আর যেই চাইল্ডটা ক্রিয়েট হবে ওর b এর ভ্যালু কত আসবে, ইকুয়ালস টু 0 আসবে। আমি ডিফারেন্ট ভ্যারিয়েবলে স্টোর করতে পারি। আবার আমি যদি a ইকুয়ালস টু দিতাম, আবার अगेन যদি a ইকুয়ালস টু লিখতাম, তাহলে ওর a এর ভ্যালু যদি 0 থাকতো, দেন লেটস আপনার F3 থেকে কারা কারা ক্রিয়েট হয়েছে, এটা, এই যে এটার কথা চিন্তা করো, P2 থেকে ফর্ক 3 এর থ্রুতে P5 ক্রিয়েট হয়েছে, তাহলে ফর্ক 3 টা আমাদের একটু চেঞ্জ করে a ইকুয়ালস টু ফর্ক লিখে রাখলাম, এই লাইনটা আমি a ইকুয়ালস টু দিয়ে দিলাম, তাহলে কি চেঞ্জ হতো, P2 যখন এই P5 টা ক্রিয়েট করতেছে, ফার্স্টে আমার কাজ কি, একদম প্রথম থেকে কাজগুলো লাইন বাই লাইন করলে কোনো ঝামেলা হবে না। ফার্স্টে কাজ কি, P2 থেকে P5 ক্রিয়েট হবে, আমি ওটাকে মার্ক করলাম F3 দিয়ে, তারপরে P2 এর যে মেমোরি আছে ওটাকে কপি করে ফেলবো, a ইকুয়ালস টু 0, a ইকুয়ালস টু 0 কপি করলো। থার্ড কাজ কি, প্যারেন্টের কাছে ফর্কের ভ্যালু গ্রেটার দেন 0, চাইল্ডের কাছে ইকুয়ালস টু 0। এখন এই যে প্যারেন্ট P2 এর কাছে ফর্কের ভ্যালু হলো গ্রেটার দেন 0 আসবে, ওটা আমি এটা স্টোর করতেছি কোথায়, अगेन a এর ভিতরে, তাহলে আমার a এর যে ভ্যালুটা ছিল ওটা চেঞ্জ হয় গ্রেটার দেন 0 হয়ে যাবে, আর চাইল্ড এর ভ্যালু হয়ে যাবে ইকুয়ালস টু 0, এটা আবার 0 করে দিতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। আপনি যদি লাইন বাই লাইন কাজগুলো করেন যেভাবে বলছি, তাহলে আপনার ট্রেসিংটা অ্যাকচুয়ালি অনেক ইজিয়ার হয়ে যাবে। বারবার চেঞ্জ হলেও কোনো সমস্যা নেই, ভ্যালু যদি প্রপারলি চেঞ্জ করেন, চেঞ্জ হবে। আর স্যার বি তে রাখলে তো আর P2 কে চেঞ্জ করা লাগতো, তখন কি P2 তে b তখন আর greater than P2 0? তে a ইকুয়ালস টু 0 থাকতো আর b গ্রেটার দেন 0 থাকতো, অন্য একটা ভ্যারিয়েবলে স্টোর করছি, তাহলে এটা আমরা চেঞ্জ করার দরকার নেই। বুঝতে পারছি। বুঝতে পারছেন? ওকে। এখন এটার একটা আরেকটা এক্সাম্পলে চলে যায়, দিস ইজ দ্য লাস্ট এন্ড ফাইনাল এক্সাম্পল আজকের ক্লাসের জন্য। সেটা মনে হচ্ছে বলি নাই, ভুলে গেছি। আচ্ছা, সো দিস ইজ প্রসেস 1। এগেন আমরা একটু ট্রেস করা ট্রাই করি, এটা একটু মজার ট্রেসিং হবে। সেখানে আমাদের আউটপুট আসবে, যেগুলো আমি লিখে রেখে আউটপুট আসবে এখানে। সো প্রসেস 1 যখন স্টার্ট করতেছে তখন ইনিশিয়ালি ওর মেমোরিতে কিছু নেই, মেমোরি ব্লকটা ফাঁকা রাখলাম।
সো শুরু করি। প্রসেস 1 ফার্স্ট লাইনটা এক্সিকিউট করবে, x ইকুয়ালস টু কত 1 দেয়, তাহলে ওর মেমোরিতে x ইকুয়ালস টু 1 চলে আসলো। এরপরে প্রসেস 1 যখন সেকেন্ড লাইনে যাবে, দেখে যেখানে একটা ফোর্ক কল করা আছে, তার দ্যাট মিন্স কি, আর সেটা হলো ফর্ক 1 নাম দিই। আর কোনো ফর্ক আছে নাকি? আচ্ছা, এখান থেকে আমার একটা চাইল্ড ক্রিয়েট হয়ে যাবে, which is going to be process 2। এই যে তিনটা কাজ, যখনই ফোর্ক কল করবে একটা চাইল্ড ক্রিয়েট করবো, আমি চাইল্ড ক্রিয়েট করলাম। চাইল্ডটা কোথা থেকে আসছে এটা মার্ক করে রাখি f1 থেকে। সেকেন্ড কাজ হলো প্যারেন্টের মেমোরিটাকে কপি করে নিয়ে আসা। প্যারেন্টের মেমোরিতে কারেন্ট মেমোরিতে কি আছে, x ইকুয়ালস টু 1 আছে, তাহলে x ইকুয়ালস টু আমি 1 দিয়ে দিই, x ইকুয়ালস টু 1। থার্ড কাজ কি, রিটার্নিং ভ্যালু যদি কোনো জায়গায় স্টোর করা থাকে ওটা দুই জায়গায় আপডেট করে দেয়, প্যারেন্ট আর চাইল্ড দুটোই। তাহলে আমি প্রসেস 1 এর রিটার্নিং ভ্যালু হবে হলো, যেহেতু ও প্যারেন্ট, রিটার্নিং ভ্যালু হবে হলো গ্রেটার দেন 0। এটা কোথায় স্টোর করা আছে, a তে, তাহলে প্রসেস 1 এর ভ্যালু হবে a গ্রেটার দেন 0। আর যেহেতু চাইল্ড ক্রিয়েট হয়েছে a তে ভ্যালু আসবে হলো ইকুয়ালস টু 0। এটুকু বুঝতে পারছি? জি স্যার। ওকে, করে ফেললাম এটুকু আপডেট, তিনটা কাজ শেষ। এখন আমার P2 না, এখন আর মাথা ব্যথা দরকার নেই, আমি P1 এ চলে যাই। P1 যেখানে ছিল এরপর থেকে শুরু করে আবার P1 এর নেক্সট ইনস্ট্রাকশনে চলে যাচ্ছি। কি আছে নেক্সটে, ইফ a ইকুয়ালস টু 0। P1 এ দেখি তো প্রসেস 1 এ a কি 0? নো, a গ্রেটার দেন 0, তাহলে ও এই ইফ ব্লকের মধ্যে যাবে না, ও ডিরেক্টলি এলসিফ এর মধ্যে চলে আসলো, মানে এলসিফ আসলো। এলসিফ এসে দেখলো a গ্রেটার দেন 0 নাকি, হ্যাঁ P1 এ a গ্রেটার দেন 0, তাহলে ও এই এলসিফ ব্লকের মধ্যে ঢুকে পড়ছে। ঢুকে ফার্স্টে ও কি কল করছে দেখেন তো, ওয়েট। ওয়েট কল করা মানে কি, আমার প্রসেসটা P1 প্রসেস যেহেতু ওয়েট কল করছে, দ্যাট মিন্স P1 এর যদি কোনো একটা চাইল্ড থাকে বা যদি কোনো চাইল্ড থাকে, তাহলে ওর চাইল্ডের জন্য ওয়েট করবে, চাইল্ডের কমপ্লিশন হওয়া পর্যন্ত বা চাইল্ড শেষ করা পর্যন্ত ওয়েট করবে। তাহলে P1 এ কি চাইল্ড আছে? জি স্যার। হ্যাঁ, which is P2। দেখেন আমাদের ট্রেসিং এ দেখা যাচ্ছে P2 একটা চাইল্ড আছে, তাহলে P2 এর জন্য আপনার P1 এখানে ওয়েট করা শুরু করবে। তাহলে আমি এখানে P1 দিয়ে পাশে রেখে রাখলাম, সো দ্যাট আই রিমেম্বার যে কোথায় ওয়েটটা করতেছে P1। এবার P2 তে চলে আসি। P2 কোথা থেকে শুরু করবে এটা বুঝতে পারবে যে ফর্ক কোন ফর্ক থেকে আসছে। এই যে দেখেন P2 আসলে ফর্ক 1 থেকে, তাহলে আমি ফর্ক 1 এর লোকেশন পেলাম, এই যে ওরে প্রেস করে এখানে আছে। তাহলে পরে নেক্সট ইনস্ট্রাকশন থেকে এক্সিকিউট করা শুরু করবে। নেক্সট ইনস্ট্রাকশনটা কি P2 এর জন্য, তাই a equals to 0। a ইকুয়ালস টু, মানে চেক করতেছে ইফ a ইকুয়ালস টু 0 নাকি না। তো আবার দেখেন P2 এ কিন্তু a ইকুয়ালস টু 0, আর এই তাহলে এই কন্ডিশনটা ফুলফিল করবে, তাহলে P2 আপনার এই লাইনে চলে আসবে। এখানে এসে x ইকুয়ালস টু কত দেয়া আছে, x মাইনাস 1। সো দ্যাট মিন্স P2 এর যেহেতু এই লাইনটা এক্সিকিউট করতেছে, তাহলে P2 এর x এর ভ্যালুটা আমি চেঞ্জ করে দিব। কতভাবে চেঞ্জ করব, -1 করবে, তাহলে P2 এর আপডেটেড ভ্যালু কত আসবে, x এর 0। এইটা উইল নট এফেক্ট প্রসেস 1 এর x এর ভ্যালু, কারণ দুইটা এখন সেপারেট পুরা, ওদের অ্যাড্রেস স্পেসও ডিফারেন্ট, ওদের মেমোরি লোকেশনও ডিফারেন্ট। আমার x এর ভ্যালু P1 এ চেঞ্জ করলে P2 এর x এর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না, ইন্ডিপেন্ডেন্ট আর কি ভ্যারিয়েবলস। সো কাইন্ড অফ লাইক আপনি চিন্তা করতে মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করলেন একটা ক্লাসে, প্রত্যেকটা অবজেক্টের ভিতরে নিজস্ব ওদের ওটা নিজেদের লোকাল ভ্যারিয়েবল মতো কাজ করে। আচ্ছা, এখন P2 হলো নেক্সটে কি করতেছে, এই লাইনটাকে প্রিন্ট করবে, মানে এই প্রিন্ট স্টেটমেন্টটাকে এক্সিকিউট করবে। প্রিন্ট স্টেটমেন্টটা কি, ভ্যালু অফ x ইজ x এর ভ্যালুটা, P2 এর x এর ভ্যালু কত, 0, 0 প্রিন্ট করে দেবে। এই ইফ এর ক্লজের কাজ শেষ, এলস ইফ এ তো ঢুকবে না, তাহলে আমরা P2 এক্সিট কল করে আপনার P2 এখান থেকে আল্লাহ হাফেজ, বাই বাই। যেহেতু P2 এর কাজ শেষ, তাহলে P1 এর একটা চাইল্ডের কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তাহলে P1 ওয়েট থেকে সামনে আগায় যেতে পারবে, তাহলে এখনো সামনে আগানো শুরু করবে। আবার সামনে আগালো, নেক্সট ইনস্ট্রাকশন কি, কোথায় ওয়েট করতেছিল, এই যে আমি দেখলাম, দেখে নেক্সট ইনস্ট্রাকশন কি, x ইকুয়ালস টু x প্লাস 1। দ্যাট মিন্স P1 এই লাইনটা এক্সিকিউট করতেছে, দ্যাট মিন্স হলো P1 এর x এর ভ্যালু আমি এক বাড়াই দিই, তাহলে P1 এর x এর ভ্যালু আগে 1 ছিল, এক বাড়ালে আসবে হলো 2। তারপরে P1 নেক্সট লাইনে কি করতেছে, প্রিন্ট করতেছে, তাহলে প্রিন্ট হবে হলো ভ্যালু অফ x ইজ 2। তারপরে P1 এর এলসিফ এর কাজ শেষ, ও এক্সিট কল করে বা রিটার্ন দিলে করে আপনার P1 ও চলে যাবে সিস্টেম থেকে। সেই কোডটুকু যদি আপনার কমপ্লিটলি রান করা হয়ে যায়, আপনার আউটপুটে আপনি এই দুইটা রেজাল্ট দেখতে পারবেন, ভ্যালু অফ x ইজ 0, ভ্যালু অফ x ইজ 2। প্রথমটা আসছে হলো আপনার প্রসেস 2 থেকে, চাইল্ডটা থেকে, আর সেকেন্ড যে আউটপুটটা আসছে হলো প্রসেস 1 থেকে বা প্যারেন্টটা থেকে।
বুঝতে পারছি? এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, এখানে একটা জিনিস আছে, এখানে কি আপনার আউটপুটের অর্ডারটা ম্যাটার করবে নাকি করবে না, কি বলতে পারবেন? এটাই লাস্ট কোয়েশ্চেন, আমি আর কোনো কোয়েশ্চেন করবো না আজকে, এটা ওনাদেরকেও বলিনি। না স্যার, আপনি তো বলছিলেন যে প্রসেস আমরা যে কোনো একটা দিয়ে স্টার্ট করতে পারি। হ্যাঁ, কিন্তু এখানে কি অ্যাকচুয়ালি আপনি আগায় যেতে পারবেন যদি ওয়েট কল করে বসে? P1 কি আগাইতে পারবে? না। আচ্ছা, আমি চাইলে আউটপুট অর্ডারটাকে এই ওয়েট গুলাকে ইউজ করে, এই ফাংশনটাকে ইউজ করে আউটপুট অর্ডারটাকে অ্যাবসলিউট করতে পারি চাইলে, পসিবল। এটা অ্যাকচুয়ালি করা পসিবল। সো আপনাদের ওয়েট যদি না থাকে, তখন যে কোনো অর্ডারে আউটপুট আসলে লিখলে সমস্যা নেই, সব অর্ডারই একদম মানে পারফেক্ট। বাট ওয়েট কল করা থাকলে ইউজুয়ালি এক যার যে যার জন্য ওয়েট করতেছে ওইটা বেসিসে হলো আপনার একটা অর্ডার হলো স্পেসিফিক হয়ে যায়। এখানে যেমন P1 যেহেতু ওয়েট কল করছে, P2 আগেও প্রিন্ট করতে পারবে না, P2 আগে প্রিন্ট হবে, তারপরেই P1 প্রিন্ট করতে পারবে।